বিশ্বাসে করিলে শরণ পাপে তাপে লয় ধারি। কেন চিনলে না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলে না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। নৈরূপ আকার নীল চলে জগৎ মাতা এল। নৈরূপ আকার নীল চলে জগৎ মাতা এল। নর নারে হর ফেরেশতা নর নারে হর ফেরেশতা প্রেমেতে মগন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। আকাশ বাতাস আর দেবতা তাবেদার। আকাশ বাতাস আর দেবতা তাবেদার। যাহার হুকুমে চলে যাহার হুকুমে চলে এই ত্রিভুবন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কোরআন কয় চিনতে তারে সৃষ্টি তাহারে সংসারে। কোরআন কয় চিনতে তারে সৃষ্টি তাহারে সংসারে। না চেনে মরিয়া গেলে না চেনে মরিয়া গেলে বিফল জীবন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। চিনতে পারে সাধ্যকার চিনে বারো ইচ্ছা যার। চিনতে পারে সাধ্যকার চেনে বারো ইচ্ছা যার। হৃদয় চোখে দড়িয়া দেখো হৃদয় চোখে দড়িয়া দেখো জ্ঞান দুর্বিকন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। অলকতে লক্ষ্য করে জ্ঞানের পথে ধ্যান ধরে। অলকতে লক্ষ্য করে জ্ঞান পথে ধ্যান ধরে। প্রেমের প্রদীপ হাতে প্রেমের প্রদীপ হাতে কর নিরীক্ষণ। কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি
মাঝি ভান্ডারি মৌলানা কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন স্বার্থ যত ত্যাগ করে করি মেরে কথা ধরে স্বার্থ যত ত্যাগ করি মেরে কথা ধরি অবিরত মৌলারি নাম অবিরত মৌলারি নাম করো হে জপন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মূল যে বিষয়টি প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে আমাদের করণীয়, এই বিষয়ে মূল যেটি প্রবন্ধ এটি এখন উপস্থাপিত হবে। এই প্রবন্ধর মূল যিনি গ্রন্থকার অধ্যাপক ডক্টর ইকবাল সরওয়ার স্যার, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি এই পর্যায়ে আমাদের মাইজভান্ডারি ফাউন্ডেশনের সম্মানিত দুইজন সদস্য মোহাম্মদ শিহান এবং সাকিবকে বলবো প্রবন্ধটি আমাদের আগত মেহমানদের হাতে হাতে একটা করে কপি নিশ্চিত করার জন্য। এই পর্যায়ে প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ের যে প্রবন্ধটি উপস্থাপন করার জন্য আমি আমাদের সম্মানিত স্যার অধ্যাপক ডক্টর ইকবাল সরওয়ার স্যার, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমি স্যারকে প্রবন্ধটি উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক ধীরি মাইজভান্ডারি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের পরিবেশ সংশ্লিষ্ট একটি বিষয় প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ সম্পর্কিত একটা কমিউনিটিকে সচেতন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাইজভান্ডারি ফাউন্ডেশনকে, এবং একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা জাস্ট সিম্পল একটা বিষয়। আমি তো আপনারা অনেকে জানেন আমি পরিবেশ নিয়ে কাজ করি, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ। এটা জাস্ট আমাদের একটা কোর্স আছে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, পরিবেশ ব্যবস্থাপনা। ওইটা পড়াতে গিয়ে আমরা সিলেবাস এটা পড়াই। হ্যাঁ, অত কঠিন বৈজ্ঞানিক কিছু আমি বলবো না, সিম্পল যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন সেই বিষয়গুলো এখানে জাস্ট আমি সংক্ষেপে কয়েকটা বিষয় এখানে তুলে ধরবো। এর চেয়ে বেশি আপনাদের সামনে আরও বলতে পারবেন, সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন মাইক্রোপ্লাস্টিক নিয়ে যিনি কাজ করেন, আমার সহকর্মী অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, উনি আরও ভালো বলতে পারবেন। আশা করি ওনার থেকে আমরা আরও বেশি শুনবো এবং জানবো। আমি জাস্ট আপনাদেরকে আপনার দৈনন্দিন জীবনে যেই এই প্লাস্টিকটা আমাদের আঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে সেটা সম্পর্কে একটু জাস্ট সচেতন করব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, প্রথমে লেখা আছে প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ কি সেটা তো আমরা জানি। পরিবেশ কি প্রথম আমরা জানি, পরিবেশ কি আমাদের চারপাশে যা আছে সেটা পরিবেশ। কোন সময়ের পরিবেশ? একটা মসজিদের পরিবেশ, একটা বাসার পরিবেশ, একটা স্কুলের পরিবেশ, আজকের এই অনুষ্ঠানের একটা পরিবেশ। সমস্যা হয়ে যায় কোন পরিবেশে আমরা কি করতে পারবো কি পারবো না, এটা যখন আমরা জানি না তখন সেখানে সমস্যাটা দেখা দেয়। তো পরিবেশের একটা স্বাভাবিক মান আছে, এই মানটা যখন নিচে নেমে যাবে তখন আমরা সেটাকে বলবো কি দূষণ। এটা হচ্ছে দূষণ। এখন প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক, প্লাস্টিক কি আমরা চিনি, আমরা সবাই চিনি, আমাদের লাইফস্টাইলের সাথেই এটা এখন আঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। এই রুমে কতগুলো প্লাস্টিক আছে, আমাদের প্রত্যেকের সাথেই প্লাস্টিক আছে। এই যে আমার শার্ট পরেছি এটা বোতামে আমার প্লাস্টিক আছে, আমার পকেটে যে মোবাইলটা আছে সেখানে প্লাস্টিক আছে, যে গাড়িটাতে করে আমরা এখান থেকে এখানে আসি সেখানে প্লাস্টিক আছে, এই যে আমি যেখানে পর দাঁড়িয়ে আছি সেটা প্লাস্টিক আছে। আসলে প্লাস্টিকের ব্যবহারটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এমন বেড়ে যাচ্ছে সেটা আমাদের পরিবেশ যে বললাম পরিবেশের চারিপাশে ছড়িয়ে পড়ছে এবং পরিবেশে কে বসবাস করে, আমরাই বসবাস করি। পূর্ববর্তী প্রজন্ম ছিল, আমরা আছি, আমাদের সামনের আমাদের সন্তান সন্ততিরা আসবে। এবং আমরা যদি পরিবেশটা খারাপ করি
তার মানে কি আমাদের পরবর্তী যে জেনারেশনটা উঠে আসতেছে তারা কি, তাদের জন্য আমরা কি একটা খারাপ পরিবেশ, খারাপ অবস্থায় রেখে যাচ্ছি। তারা বেশি সার্ভাইভ করতে পারবে না। আপনারা চিন্তা করেন, মুরব্বী যারা আছেন, আগের বার জন্য অনেক দিন বাঁচতো, এখন তো অত বেশি বাঁচে না। আমার আম্মা মারা গেছে 51 বছর বয়সে। আর আপনারা চিন্তা করেন, প্রত্যেকের আত্মীয় স্বজন বা কোনো না কোনো ঘরে বা বাসায় একটা ক্যান্সারের রোগী আছে না? চিন্তা করেন, এটা ঘরে ছড়িয়ে যাচ্ছে। আমি জাস্ট শুরুতে যাওয়ার বেসিক কনসেপ্টটা আপনাদেরকে বলে গেলাম একটু। কেন এগুলো হচ্ছে পরিবেশের ওই যে অবক্ষয় হচ্ছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফলেই, বিভিন্ন রোগ ব্যাধি, নিত্য নতুন ভাইরাস আমাদেরকে অ্যাটাক করতেছে। এই যে বছর 2 আগে আমরা কি শুনেছি, করোনা ভাইরাস নাম শুনেছেন না? এসব হচ্ছে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের পরিবেশ অবক্ষয়ের কারণে। ওকে, আমি যাই। এতক্ষণ যে কথা বললাম, প্লাস্টিক কি, এগুলো বইয়ের ভাষা। আমি তো বললাম এই যে প্লাস্টিকাস এবং প্লাস্টোস দুইটা শব্দের সমন্বয়ের সৃষ্টি। এটা আলেকজান্ডার পার্ক 1855 সালে এটা তৈরি করেছেন প্রথম। এবং এটা কেন আমাদের জীবনের সাথে আঙ্গাঙ্গি হয়ে গেছে, এই যেখানে একটা কালার দিয়ে চেষ্টা করেছি। ব্যবহারের বহুমুখিতা, ওই যে বললাম, আপনি সকাল থেকেই শুরু করেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন, প্রত্যেকটা কোনো না কোনো সময় কি আপনার প্লাস্টিক আপনার সাথে আমরা ব্যবহার করি। স্বল্প খরচ, কম দামে পাচ্ছি, সহজ উৎপাদন। এই যে কতগুলা প্রোডাকশন, এই যে আপনার RFL জানি, হ্যাঁ, তারপর কি বেঙ্গল কোম্পানি জানি, কিন্তু এখন প্রত্যেক অলিগলিতে কিন্তু দেখা যায় কি শহরের অনেকগুলো প্লাস্টিক তৈরি করতে পারে সহজেই এবং সুলভ, কম দামে আপনি পাচ্ছেন। এর কারণে এটা দৃষ্টি আকর্ষণ করেছে। এবং লাস্টে যে লাইনটা আমি বলার চেষ্টা করেছি এখানে, জীবনযাত্রা সহজ করা প্লাস্টিক পণ্য সামগ্রী এবং আমাদের পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। ওই যে একটা প্রথম দিকে একটা ছবি দেখিয়েছিলাম, মাছের পেটে সবগুলা প্লাস্টিক। এটা জাস্ট ভয় পাওয়ার কিছু নাই, একটা জাস্ট সাইকেল। কখন থেকে কি অবস্থা, প্লাস্টিকের সূচনা। রাবার, আপনারা রাবারের নাম তো শুনেছেন তাই না? এই যে আমরা গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি, রাবারের আমরা কি জুতো পরি। এই যে আজকে আমরা যে তাল গাছের বীজ লাগালাম সকালবেলা, তাই না? কেন? এই যে বজ্রপাত যে হচ্ছে, এই যে গত সপ্তাহে 5 জন মারা গেল একসাথে। এই যে ওখানে বলেছে শুধুমাত্র তাল গাছ লাগালে হবে না, আরও অনেক কিছু উদ্যোগ করতে হবে আপনাকে ওই সময়টাতে। আমি জাস্ট একটু লিঙ্ক করার চেষ্টা করতেছি। তখন বলেছে আবার কি রাবারের জুতাগুলো পড়তে ওই সময়টাতে আর কি, যাতে আপনি স্পার্ক না করেন। যাই হোক, এই যে রাবার 1839 সালে এটা সূচনা হয়েছিল, আবিষ্কার করেছিল। সব কিছুতে না যাই, তারপর প্লাস্টিকের এই যে আপনার পিপি, তারপর প্যাট বোতল, এগুলো বিভিন্ন সন কখন কি আসছিল। মাইক্রোপ্লাস্টিক, যেটা প্লাস্টিকের ক্ষুদ্রকণা, এটা সম্পর্কে একটু ডিটেলস বলবো এবং শফিক ভাই তো আরও ডিটেলস বলবেন আশা করি। এটা এক জায়গায় পেয়েছি 1935, এই 1931-এ মাইক্রোপ্লাস্টিকটা আবিষ্কার হয়েছে বা ছিল, সেটা বের করেছে, কোথায় কোথায় আছে ফার্স্ট আইডেন্টিফাই করেছে। এরপর হচ্ছে পিপি, তারপর হচ্ছে প্লাস্টিক যে পলিউশন 1960 সালে এটা আইডেন্টিফাই করেছে, যে এটা আমাদের পরিবেশের জন্য করে আমাদের জন্য ক্ষতিকর, দূষণ যে হচ্ছে। এবং এটা 1997 সালে, কার্সরটা কি এখানে দেখা যাচ্ছে? পয়েন্টার তো নাই না, কার্সর দেখা যাচ্ছে? আচ্ছা, এটা যে বিশাল আকারে বর্জ্য আকারে আমাদের জন্য ক্ষতিকর, এটা দৃষ্টি আকর্ষণ করেছে। এবং এটা যে এখন মিটিগেট করতে হবে, কমাতে হবে, ব্যবস্থাপনা করতে হবে, ওটা 2021 সাল থেকে এটা নিয়ে আমরা একটু সরব বলতে পারি আর কি। টাইপস, প্রকার, আমরা তো শুধুমাত্র জানি প্লাস্টিকের বিভিন্ন প্রকার হতে পারে। বইয়ের ভাষায় আমরা ছাত্রদেরকে যা বলি বা আমরা যেটা জেনেছি, সেখানে 7 ধরনের আছে। এই যে যেমন আছে, এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা বোতল, পানির বোতল, আপনার যে ডাস্টবিন, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ক্যান, আমরা যে আইডি কার্ড যে দেই, ব্যাংকের EBL যে বা বিভিন্ন কার্ড যে ইউজ করি আমরা, এই যেগুলো হচ্ছে প্লাস্টিকের সবই। হ্যাঁ, তারপর আমাদের চশমার ফ্রেম, কলম, আমরা যে জুস খাই সেটা, কলমদানিটা সব প্লাস্টিক। হ্যাঁ, এই যে চশমা, হ্যাঁ, এই যে ফিডারের বোতল, এই বিভিন্ন প্রকার, এগুলো আর ডিটেলস না বলি, আমি আর পরে যাই। আবার প্লাস্টিক ওয়ার্ল্ড, দেখেন এই ছবিটাতেই কিন্তু সব কিছু আছে। এবং আকারের ভিত্তি থেকে এগুলোকে মাইক্রোপ্লাস্টিক, ম্যাক্রোপ্লাস্টিক, মেসোপ্লাস্টিক এভাবে নাম করা যায়। হ্যাঁ, আর মাইক্রোপ্লাস্টিকের দুইটা, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি সরাসরি যেখান থেকে আসে, এই যে যেমন আমরা সকালবেলা যে ব্রাশ করি, পেস্ট, ওখানেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে, তাই না শফিক ভাই? ওখানে মাইক্রোপ্লাস্টিক আছে। হ্যাঁ, আমরা যে স্প্রে করি, আমরা যে প্রসাধনী ইউজ করি, ওখানে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আছে। ওই যে আবার বড় প্লাস্টিক তোকে যখন ছোটো ছোটো কাটি, এগুলোকে নাডল বলে। হ্যাঁ, এই ছোটো ছোটো এখান থেকে প্লাস্টিক উৎপন্ন হয়। তারপর আমরা যে জামা পরি, সিনথেটিক কাপড়, ওখানে প্লাস্টিক আছে। তারপর এই যে এই জিনিসগুলো তো বলেছি, এখান থেকে একদম মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়, প্রকারভেদ। লাইফ সাইকেল,
আগে প্লাস্টিক বলি, তারপরে মাইক্রোপ্লাস্টিকে যাব। লাইফ সাইকেল অফ প্লাস্টিক, মনে করি প্লাস্টিক কী আছে, কম দাম, সহজে পাওয়া যায়, সহজে ব্যবহার করা যায়। ব্যবহার করার পর কী করি, ফেলে দেই। যেটা ফেলে দেয় সেটাই ওয়েস্ট, সেটাই বর্জ্য, আবর্জনা, যেটা আমাদের দূষণের জন্য দায়ী। আমি একটা জুস খেলাম একটা স্ট্র দিয়ে, স্ট্রটা ফেলে দিলাম, এটা তো সিম্পল একটা স্ট্র, কিন্তু দেখেন এই স্ট্রটা কী বলেছে, পরিবেশ এটাকে রিসিভ করতে। আমার কার্সরটা মনে এখানে দেখা যাচ্ছে না, কার্সর দেখা যাচ্ছে না, ওই যে স্ট্র দেখা যাচ্ছে, দেখেন আপনি যে ফেলে দিলেন সেটা প্রকৃতির মধ্যে পরিবেশে 200 বছর থেকে যাচ্ছে। কিন্তু এরকম প্লাস্টিকের যত ধরনের পণ্য, প্লাস্টিক ব্যাগস, এটা বলছে 20 বছর আপনার মাটির সাথে থেকে যাচ্ছে। ফেলে দেয়, এটা ড্রেনে ফেলে দেয় বা ডাস্টবিনে ফেলে দেয়, সেটা একসময় কি ওই যে খালে, কিন্তু কি হয়, খালে আবদ্ধ হয়ে যায়, পানি যাতায়াত করতে দেয় না। এই যে কিছুদিন আগে যে আপনার বন্যার সাথে আমরা সবাই পরিচিত, ফেনী অঞ্চলে একটা বন্যা, আপনাদের এখানে বন্যা হয়েছিল। আমরা সবসময় বলি বাঁধ ভেঙে গেছে, অনেক বৃষ্টিপাত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আসলে এর জন্য কিন্তু আমরাও দায়ী। এই যে পলিথিন, ময়লা আবর্জনাগুলো ফেলে দিচ্ছে খালের মধ্যে, ড্রেনের মধ্যে, এগুলো কিন্তু পানিকে বাধাগ্রস্ত করতেছে। কিন্তু আপনার শুধুমাত্র প্রকৃতির দোষ দিলে হবে না, পানিটা নামতে পারছে। অনেকে বলছে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিছে, অনেক বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পানিটা যাওয়ার পরটা তো করা আছে, সহজে বাংলাদেশ দিয়ে পানি নেমে চলে যাবে। আমাদের কাছেই তো কি বঙ্গোপসাগর আছে, কর্ণফুলী নদী আছে, আপনাদের হালদা আছে, তাই না? চলে যাওয়ার কথা কি, যাচ্ছে না। যাচ্ছে না কেন? ওই যে আমাদের কারণে আমরা কি সবগুলো ময়লা আবর্জনা ফেলে ওই যে ড্রেনেজ সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছি। সেখানে অনেক দেখতে পাচ্ছি হুজুররা আছেন, আপনারা এগুলো প্রচার করবেন একটু মসজিদে, লোকাল কমিউনিটিকে, যাতে আমাদের আঙ্গিনাটা আমি পরিষ্কার রাখি। কালকে আমার সাথে ইরফান হুজুরের সাথে কথা হচ্ছিল, আমি যদি সচেতন হই, আমার আঙ্গিনা যদি পরিষ্কার রাখে, আমাকে দেখে পার্শ্ববর্তী জন কী হবে, সচেতন হবে, এর মধ্যে বাংলাদেশ উপকৃত হবে। বাংলাদেশকে দেখে আবার কি আলটিমেটলি বিশ্বের অনেক দেশ উপকৃত। এই যে আমরা এখানে আসার আগে আমরা তিনজনই, আরও 4-5 জন, মহিউদ্দিন ভাই আলোচনা করতেছিলেন, শফিক ভাই, হুজুর, যে কোনো না কোনো জায়গায় দেখেন, শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশ বাড়িতে অনেকগুলো দেশ আছে বিশ্বের, যেখানে কখনো বৃষ্টিপাত হয় না, সেখানে বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হচ্ছে। আর কিছুদিন আগে তো তাপমাত্রাটা আপনারা দেখেছেন, এখানে বলতেছিলাম আমরা মরুভূমির মতো তাপমাত্রা, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদের কারণে হচ্ছে। যেটা বলছিলাম লাইফ সাইকেল, এখানে দেখা যাচ্ছে ছবিতে, আপনাদের কাছে এটা দেওয়াই আছে, আর ডিটেলস না বলি, কোথাও 20 বছর, 30 বছর, 200 বছর, 400 বছর, এক একটা জিনিস বলছে 500, ইভেন 1000 বছর পর্যন্ত কি থেকে যায় এগুলো প্রকৃতির মধ্যে। এগুলো কখনো কি হয় না, হজম হয় না। প্লাস্টিক দূষণটা কি, ওই স্বাভাবিক, যেটা স্বাভাবিক মান, এই যে একটা কালার করা আছে, যখন এই যে পরিবেশ প্লাস্টিক রিলেটেড যত প্রকার উপজাত আছে, এখান থেকে যতগুলো অণু বা নির্গত হবে, ভগ্নাংশ নির্গত হবে, সেটা মাটি, পানি, বায়ু, সমুদ্র, আমাদের চারপাশে যা আছে, মাটি, পানি, বাতাস, জীবজগৎ আছে, এর উপর প্রভাব ফেলবে এবং আমাদের মানব স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। তাকে আমরা প্লাস্টিক দূষণ বলবো, প্লাস্টিক জাতীয় দ্রব্যের কারণে, পণ্যের কারণে মানব স্বাস্থ্যের উপর প্রভাব। এই যে আমরা আমরা সহজেই দেখি, দেখা যায় চোখের সমস্যা, মাথায় ব্যথা, আগে তো এত রোগ ছিল না, পেট ব্যথা, হঠাৎ করে আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, কারণ কি, এগুলো পরিবেশের এই অবক্ষয়গুলো। অন্যভাবে যদি বলি, প্লাস্টিক দূষণ হলো পরিবেশ কর্তৃক প্লাস্টিক বর্জ্যের আয়োজন। ওই যে আমরা ব্যবহার করার পর যে ফেলে দেই, সেগুলা বন্য প্রাণী, অনেক সময় এগুলো কি মুরগি, কুকুর, এগুলো কিন্তু তারা ওগুলো তো বুঝে না, ওরা চিনে না, আমরা আপনারা হয়তো চিনি, ওরা খেয়ে ফেলে, এবং জল, পানির মধ্যে, স্থলে এগুলো থেকে যায়, এবং সর্বোপরি মানব জনগোষ্ঠীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এখানে, এই যে আমরা ফেলে দিচ্ছি, পানিতে যাচ্ছে, আবার মাছে খাচ্ছে, মাছ থেকে আমরা আসতেছি, আবার কিছু কিছু জিনিস নতুন করে আমরা কি প্রডিউস করি, রিসাইকেল করি। অনেক সময় প্লাস্টিক কিনতে আসে, অনেক কিছু বাঙালি আসে না, কিনতে আসে, তারা কিনে কারখানাতে যায়, ওখান থেকে তারা আবার কি নতুন করে ওগুলো ভেঙে তৈরি করে, রিসাইকেল যেটাকে আমরা বলি। প্লাস্টিক প্রোডাক্টস, ওই যে ছবি দেখিয়েছিলাম, ওইগুলো কোথায় পেতে পারি আমরা, কোত্থেকে প্লাস্টিক সামগ্রী, এটা তো আমরা সবাই জানি, জাস্ট একটু কঠিন কিছু না। এই যে প্লাস্টিক ব্যাগ, আমরা সবাই চিনি, পলিথিন, বা আমরা যে পিছনে হ্যান্ডব্যাগ টেনে সেটা, প্লাস্টিক যে কোটিং করি, এই যে স্প্রে করি রঙে, সেটা প্লাস্টিক ফার্নিচার, যে চেয়ারগুলোর উপর আমরা আপনার বসি, আগে তো কাঠের চেয়ার ছিল, আগে জীবনে চলে নাই, এখন আমরা দেখেন সব জায়গায় কিন্তু প্লাস্টিক চেয়ার। তারপর প্লাস্টিক শিট, এই যে ইয়ার উপর দেই, এখানের উপর এই যে অ্যাসিড শিটটা, ইভেন গাড়িও এখন কি প্লাস্টিকের বলে, আপনার কারগুলো যে আছে প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিক ফিটিংস, প্লাস্টিক ট্যাঙ্কস, এই যে গাজি ট্যাঙ্কস আমরা বলি পানি রাখার জন্য, হ্যাঁ, সব জায়গায় প্লাস্টিক। বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খাবার, মোড়কজাত খাবার, সব প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিক বাকেটস, একটা হচ্ছে স্যানিটারি ওয়্যার, বাথরুমের যে ফিটিংসগুলা, প্লাস্টিক স্টেশনারি, যে আমাদের যে কলম আছে, আমরা যে স্টেশনারিজগুলো ইউজ করি, সবগুলো প্লাস্টিক। এটা দেখানোর চেষ্টা করেছি
যে প্লাস্টিকগুলো কীভাবে কী আসে। প্লাস্টিক তৈরি করতে গেলে কিছু আমার ময়লা আবর্জনা হয়, প্রকৃতিতে চলে আসে, ইউজ করার পর কিছু আমরা সরাসরি ফেলে দেই, কিছু আমরা জমাই, জমানোর ফলেও কিন্তু কিছু কি আমাদের ওই যে পরিবেশে পানিতে মাটিতে ফেলে দেই, আর কিছু আমরা ওই যে লাস্টে একটা ছবি দেখতে পাচ্ছি রিসাইক্লিংয়ের জন্য পাঠাই। এইভাবে আমরা প্লাস্টিক জগতের মধ্যে আছি। আর কিছু পানি ওই যে প্রোডাকশন থেকে এখানে চলে আসতেছে, সেটা মাটি, পানি, বায়ু হয়ে আবার আমাদের শরীরে অ্যাবজর্ব করতেছে। এখানে একটা যে লাল যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, প্লাস্টিকের ব্যবহারের পরিমাণ, এটা হচ্ছে পুরনো ডাটা, 2015 সাল পর্যন্ত, এখন আরও বেড়েছে আর কি, বৃদ্ধি পাচ্ছে আর কম। তার মানে কী দেখতে পাচ্ছি দেখেন, 1950 সালে বা 55 সালের পর থেকে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কী পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং প্রবলেমগুলো কী হবে বৃদ্ধি পাওয়ার ফলে, প্রবলেম কী হচ্ছে দেখেন। এখানে কী প্রবলেম হচ্ছে, আমাদের একটা দেখতে তো সুন্দর লাগে না, ব্যবহারের পর যে ফেলে দেই, তার মধ্যে শরীরে অ্যাবজর্ব করি সেটা বললাম, তারপর আমার প্রকৃতির ভারসাম্য হারাচ্ছে, এই জিনিসগুলো, এগুলো সম্পর্কে একটু পরে ডিটেলস বলছি আমি। এই যে এইখানে আছে, এটা আপসেট দ্য ফুড চেইন, খাদ্য শৃঙ্খল যেটাকে বলি আমরা। কিছু প্রাণী আছে ঘাস লতা পাতা খায়, আবার সেই প্রাণীকে আরেকটা প্রাণী আক্রমণ করে, ঠিক আছে, অথবা আবার আলটিমেটলি কি একটা পর একটা খাদ্যগুলো একজনকে আরেকজন খায়, খাদ্য শৃঙ্খল আপনারা সবসময় জানেন সেটা। হ্যাঁ, এরা ডিটেলস ফুড চেইনের মধ্যে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তারপর ইট পলিউটস গ্রাউন্ড ওয়াটার, আমরা মাটির নিচ থেকে যে পানিটা উত্তোলন করি, ফ্রেশ ওয়াটার, আমাদের স্বাদু পানির পর 100 ভাগ পানি যদি বলি প্রকৃতিতে আছে, তার 97 ভাগ 97% পানি আছে কোথায়, সমুদ্রে, যে পানিটা পান করা যায় না, লবণাক্ত। আর 3 ভাগ পানি, তার মধ্যে 2 ভাগ আছে কোথায়, বরফ আকারে আবদ্ধ। আর 1 ভাগ পানি যে আছে এই যে গ্রাউন্ড ওয়াটার, নদী, নালা, খাল, বিল, পুকুর, জলাশয়, যেটাকে আমরা সুপেয় বলি, ঠিক আছে। এই জিনিসটা কি হতে পারে, ওই যে বললাম প্রোডাকশন করার সময় বা আমরা ফেলে দেই মাটিতে, ওখান থেকে কিন্তু কি কিছু কিছু প্লাস্টিক ভেঙে ওই গ্রাউন্ড ওয়াটারে চলে যায়। ইট পলিউটস ল্যান্ড, আমার মাটিকে দূষিত করছে, মাটি উর্বরতা হারিয়ে ফেলতে পারে। ইটস পলিউট এয়ার, আমার বাতাসটাকে, বায়ুটাকে দূষণ করে ফেলছে। বাতাস ছোটো 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 এত ক্ষুদ্র কণা খালি চোখে দেখা যাবে না, ইভেন মাইক্রোস্কোপও দেখতে আপনার সমস্যা হবে সেটা আমরা যখন নিঃশ্বাস নেই, ওগুলো আমার নিঃশ্বাসের সাথে ঢুকে পড়ছে। ইট কিলস অ্যানিম্যালস, অনেকগুলো প্রাণী এখানে মারা যেতে পারে। এটা পয়জনাস, এটা বিষাক্ত, ইট এক্সপেন্সিভ। আমি বলতে পারি এত যে ওই যে একটা লাল ছবি দেখিয়েছিলাম এর আগে, এত যে আপনার প্লাস্টিক তৈরি হচ্ছে, এগুলোকে আমরা নতুন করে তৈরি করতে পারি না, রিসাইকেল করতে পারি না, আমরা পারি না, কারণ এটার জন্য প্রচুর অর্থ দরকার। সেটা আমরা তো গরিব দেশ, আমাদের অর্থ নাই বলে আমরা সেটা রিসাইক্লিং বা এটা করতে পারি না। এবার সে মাইক্রোপ্লাস্টিকের উপর, কাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলবো? ওই যে প্রথম দিকটা ছবি দেখিয়েছিলাম, ক্যাটাগরি করেছিলাম, প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক, মেসোপ্লাস্টিক, আকারের উপর ডিপেন্ড করবে এটা কতটুকু হলে। শফিক ভাই তার উপর একটু ডিটেলস বলবেন, ঠিক আছে শফিক ভাই? এটা 0.2 ইঞ্চি বলছি আর কি, হ্যাঁ, 0.5 মিলিমিটারের ছোটো যেটা, বা 0.2 ইঞ্চি, 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ, সেটাকে আমরা মাইক্রোপ্লাস্টিক বলছি। অথবা বড় আকৃতির মাইক্রোপ্লাস্টিকে যখন ভাঙা হয়, ছোটো ছোটো আঁকা হয়, এগুলোকে নাডল বলে, ঠিক আছে। আবার এই যে ক্ষতিকর কণাগুলা, এটা মাইক্রোপ্লাস্টিক, ক্ষুদ্র আকারের, মাইক্রো মানে ছোটো, এত ক্ষুদ্র আকারের যে যা খালি চোখে দেখা যায় না, কিন্তু বাতাসে এটা ছড়িয়ে পড়ে। এটা কোত্থেকে আসে? আমি যে ডাটাটা পেয়েছি একটু পড়াশোনা করতে গিয়ে, 1993 সালে রিচার্ড থমসন একবার কিছু রঙিন সমুদ্র সৈকতে, আমরা তো ওই যে কক্সবাজারে যান বা পতেঙ্গা যান, হ্যাঁ, বালি সৈকত যেটাকে বলে, ওখানে কিছু আপনার কালারফুল রঙিন কিছু বালি পেয়েছে। ওই বালিগুলো টেস্ট করতে গিয়ে রহস্যটা উন্মোচন করেছে যে থমসন, এখানে মাইক্রোপ্লাস্টিক আছে। মাইক্রোপ্লাস্টিক তখনই এটা আবিষ্কার হয়েছে আর কি। বর্তমানে প্রায় 51 ট্রিলিয়ন, আমরা তো নাম শুনি, হাজার কোটি টাকা, মিলিয়ন, বিলিয়ন, তারপর হচ্ছে ট্রিলিয়ন, 51 ট্রিলিয়ন মাইক্রোপ্লাস্টিক সমুদ্রে ভাসমান আছে বলে ধারণা করা হয়। এবং এগুলা এই যে সমুদ্রে যে প্রাণীগুলো আছে, এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর বিভিন্ন মাছ, ছোটো মাছগুলোকে বড় মাছ, এবং বড় মাছের মাধ্যমে আমাদের খাদ্য ফুড চেইনের মাধ্যমে আবার এগুলো আমাদের মানব শরীরে প্রবেশ করছে। এবং এগুলো যত ছোট মাছ, বড় মাছ এভাবে হয়ে যতভাবে আমাদের শরীরে যায়, এবং কোনো স্টেজেই এটা কি নিঃশেষ হয় না, এটা কারণ এটা কি অপাচ্য, মানে এটা থেকে যায় সবসাথে।
সব জায়গায় এটা থেকে যায়, পাকস্থলিতে, সর্বত্র পাকস্থলিতে মাইক্রোপ্লাস্টিক থেকে যায়। এই যে ছবিগুলো দেখা যাচ্ছে দেখেন, কিছু ক্ষুদ্র 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 বলে মাইক্রোস্কোপ দিয়ে বড় করেছে বলে এটা কি, এটা আঙ্গুল কিন্তু, ঠিক আছে, আঙ্গুল। এই যে একটা মাছ খাচ্ছে, মাছের মধ্যে থেকে যাচ্ছে, এটা জাস্ট সাইজটা বোঝানোর জন্য আর কি, মাইক্রোপ্লাস্টিক বললাম আর কি, এই যে সাইজটা। তাও এটাকে মাইক্রোস্কোপ দিয়ে বড় করা হয়েছে বলে। এই যে আমরা ব্লাড সেল, এটা একটা মাইক্রোপ্লাস্টিক, ঢুকে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন, তিনি প্লাস্টিক ক্ষুদ্র, কিন্তু এটা প্রবলেমটা হচ্ছে বিশাল। এই যে জাস্ট আমরা এই বললাম, এই যে পেস্ট, খুব সুন্দর বিজ্ঞাপন টিভিতে বলেন, বিলবোর্ডে বলেন, দেখতে খুব সুন্দর লাগে, হ্যাঁ। এই যে এই জায়গাটা এখানে কিন্তু এগুলো সব কিন্তু মাইক্রোপ্লাস্টিক। আমরা সকালে যে ইয়ে করি, তারপর এই জায়গায় নদীর ধারে যান, সমুদ্রে যান, পুকুর পাড়ে যান, অনেক কিছু ময়লা আবর্জনা তুলবেন ওখান থেকে, কিন্তু ম্যাক্সিমামে দেখা যাবে কি এখানে প্লাস্টিক। কোত্থেকে পাই এগুলো, কোত্থেকে আসে? ওই যে বললাম সকালবেলা পেস্ট থেকে শুরু করে, আমি জাস্ট কিছু নাম এখানে উল্লেখ করেছি। নিত্য ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিক সামগ্রী মাইক্রোপ্লাস্টিকের উৎস, সোর্স এখান থেকে তৈরি হয় বা পাওয়া যায়। যেমন দৈনন্দিন কাজে ব্যবহারকৃত শ্যাম্পু, আমরা সবাই তো শ্যাম্পু করি, সাবান ইউজ করি, ফেস ওয়াশ, বডি ওয়াশ, শেভিং ফোম, পাউডার, ডিটারজেন্ট, পেস্ট, নেল পলিশ, ইভেন মিনারেল ওয়াটার। এই যে আমরা খুব বিশ্বাস করে আশ্বস্ত করে আমরা চিন্তা করি কোনটা কিনবো, মাম কিনবো না ফ্রেশ কিনবো, সব জায়গায় কিন্তু প্লাস্টিক আছে, মাইক্রোপ্লাস্টিক আছে। এবং মরকজাত খাবার, এখন তো যত চিন্তা করে মানুষকে আকর্ষণ করার জন্য যত সুন্দর প্যাকেট করা যায়, দেখা যায় প্যাকেটটা খুব সুন্দর করেছে, ভিতরে দেখা যায় বিশাল একটা প্লাস্টিকের ট্রে, কিন্তু প্রোডাক্ট হচ্ছে আপনার অল্প। এটা হচ্ছে পলিসি, দেখা যাচ্ছে খাবারের চেয়ে প্লাস্টিকের পরিমাণ আপনাকে বেশি দিচ্ছে, কিন্তু দেখতে মনে হচ্ছে প্যাকেটের সাইজটা অনেক বড়, ইত্যাদি মাইক্রোপ্লাস্টিক লক্ষণীয়। আরেকটা জিনিস, বর্তমানে বোতলজাত পানি যেটা আমরা কিনে খাই, সেখানেও মাইক্রোপ্লাস্টিক। এটা তো আগেই বলেছি, ওই যে অতি সূর্য থেকে যে রেটা আছে, এখানে একটা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে বা বেগুনি রশ্মি আছে, এগুলা আপনার ওই প্লাস্টিক বর্জ্যকে ভেঙে ছোট আকৃতি করে, যেটা মাইক্রোপ্লাস্টিক, এবং পরবর্তীতে ওই যে ফুড চেইনে এটা প্রবেশ করে। এছাড়াও মাইক্রোপ্লাস্টিক নদী, নালা, খাল, বিল প্রতিনিয়ত মিশতেছে এবং মাছের মধ্যে ছড়িয়ে পড়তেছে। এবং এই মাইক্রোপ্লাস্টিক ব্যবহারের ফলে, বৃদ্ধি হওয়ার ফলে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা বৃদ্ধি পাচ্ছে। ওই যে কিছুক্ষণ আগে আমি লেকচারের শুরুতে বলেছিলাম যে বিভিন্ন ধরনের রোগ বালায় আমরা আক্রান্ত হচ্ছি, এবং ইভেন এমন রোগ দেখা যাচ্ছে আমরা এখন ট্রেসই করতে পারছি না, ঠিক আছে। তখন আমরা বলি ঢাকা নিয়ে যাও, ঢাকার পর ইন্ডিয়া নিয়ে যাও, কিন্তু সবার তো আবার সেই সাধ্য নেই, কতজনের এই সামর্থ্য আছে, অনেকে তো ঢাকা নেওয়ারও সামর্থ্য নাই। রোগ তো রোগে, সেখানে তো গরিব, মিডল ক্লাস, হাই ক্লাস, এটার তো কি বুঝে না সে। সোর্স এগুলো যে বললাম কোত্থেকে এটা নির্গত হয়, সেই জিনিসগুলো কোত্থেকে আপনার মাইক্রোপ্লাস্টিক হয়, এটা তো ছবিতে দেখালাম আমি, তার না যাই। এই যে বিভিন্ন জায়গায় ছবির মাধ্যমে যেই কথাগুলো বলেছিলাম, ছবির মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি। যেমন এখানে আছে ওই যে বাতাস, পানি, এয়ার, আমরা বাতাস যে নিঃশ্বাস নেই ওখান থেকে নেই, মাটিতে তো আছেই, মাটিতে আমরা যত কাজকর্ম করি, পানি উত্তোলন করি। এখানে আছে ওয়াটার, ওই যে বললাম মিনারেল ওয়াটারকে, ওখানেও মাইক্রোপ্লাস্টিক আছে। সেখান থেকে আমরা কিছু পান করি, কিছু নিঃশ্বাস নেই, ইনহেল করি, শ্বাস গ্রহণ করি না, বায়ুর মধ্যে থাকবে, কিন্তু আমরা নিঃশ্বাসের মধ্যে সেটা, এত ক্ষুদ্র ক্ষুদ্র কণা মাইক্রোপ্লাস্টিকটা, সেটা দেখা যায় না খালি চোখে, আলটিমেটলি সেটা মানুষের বডির মধ্যে অ্যাবজর্ব করতেছে। কী হবে মাইক্রোপ্লাস্টিক যদি আমাদের এরকমভাবে চারিদিক থেকে যদি আমাদের শরীরে প্রবেশ করে? সেজন্যই আপনাদের বিভিন্ন সেক্টর থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, বা দিরি এই উদ্যোগটা গ্রহণ করেছে, আপনারা এই ক্ষতিকর দিক সম্পর্কে জানেন, এবং আপনারা যাদের সম্ভব, যার অবস্থান থেকে মানুষকে একটু সচেতন করবেন আপনারা। এটা যদি করতে পারেন তাহলে আজকে আমাদের এই আয়োজনটা সার্থক হবে। না হলে আজকে আসলাম, 1 ঘন্টা এই জিনিসটা শুনলাম, আমার কথা কি বোঝা যাচ্ছে? এতটুকু বুঝতে পেরেছেন? যেটা বললাম ওইটাই সার্থকতা। আসলে আমরা প্লাস্টিক তো বর্জন করতে পারবো না, তবে ধীরে ধীরে কমাতে হবে। প্লাস্টিক তো একদমই ছিলই না, কিন্তু আমাদের লাইফস্টাইল কি চলে নাই, জীবনযাত্রা কি চলে নাই?
এখন বিকল্প কি সেটা আমি সুপারিশে লাস্টের দিকে বলবো। প্রভাবটা সম্পর্কে বলি আপনাদেরকে। খাদ্য চক্রে প্রবেশ করে সেটা তো বলে আসছে, পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। যেটা বলছিলাম ক্লোরিনযুক্ত প্লাস্টিক ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ পানি, ওই যে বলেছিলাম কিছুক্ষণ আগে, আমাদের পানি পরিমাণ, ফ্রেশ ওয়াটার পানি, খাওয়ার পানি, সুপেয় পানি যেটা, এক সময় তো আমাদের মায়েরা বা আপনারাও জানেন পুকুরের পানি থেকে কি রান্না করতো, চাটা বানাতো, ভাত রান্না করতো। এখন পানিটা দূষণ হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, সেটা আমরা পারছি না। ভূপৃষ্ঠ পানি, পানির মাটির উপর যে পানিটা আছে, পুকুর, জলাশয়, লেক, এখানে, আর ভূগর্ভস্থ পানি, এটার মাধ্যমে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করছে। এবং এই প্লাস্টিক উদ্ভিদ ও প্রাণীর ভিতর ডিএনএ এবং আরএনএ যে অণুগুলো আছে, ডিএনএ এবং আরএনএর মাধ্যমে এটা আপনার ক্যান্সারের সৃষ্টি করতেছে। ওই যে কিছুক্ষণ আগে বললাম ক্যান্সার, আপনারা খবর নেন, প্রত্যেক আত্মীয় স্বজন, প্রত্যেকের বাসায় কোনো না কোনোভাবে ক্যান্সারের রোগী আছে। আগে শুধুমাত্র একটা ক্যান্সার, এখন ক্যান্সারে নেই কতগুলো টাইপ হয়ে গেছে, কত ধরনের ক্যান্সার। আগে আমরা ক্যান্সার, শুধু ক্যান্সার আছে, ক্যান্সারে মারা গেছে, একটু মন খারাপ হতো আর কি। এখন কত ধরনের ক্যান্সার, ইভেন স্কিন ক্যান্সারও আছে, দাঁতেরও ক্যান্সার নাকি, তারপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা। আর ব্লাড ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এগুলো তো আছেই। এটি পরিবেশে দীর্ঘদিন বিদ্যমান থেকে যায়। এটা আমি রেড কালার করে দিয়েছি। থাইরয়েড এবং কিডনিজনিত সমস্যা মাইক্রোপ্লাস্টিকের কারণে এটা ঘটে, বিদ্যমান থেকে যায় বলে আমাদের শরীরে। এবং মানবদেহে মাইক্রোপ্লাস্টিক বিভিন্ন ক্ষতিকর অণুজীব বাসা বাঁধে, যদি এটা থেকে যায় বিভিন্ন এখানে বাসা বাঁধার ফলে কিন্তু মানুষের শরীরে থাকা হরমোন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। এখন দেখেছেন, খবর নিলে পাবে থাইরয়েড সমস্যা, হরমোনের সমস্যা, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে ইদানিং, আগে তো এটা ছিল না। তার মধ্যে পশু পাখি, গৃহপালিত প্রাণী, এই যে আমরা যে গরু ছাগল, আমরা যে গ্রাম অঞ্চলে যে বসবাস করে বা পালন করে, লালন পালন করে, তার মধ্যে যে পশু পাখি আছে, এগুলো বিভিন্ন মাধ্যম থেকে ওই খাবারের সাথে মাইক্রোপ্লাস্টিকটা গ্রহণ করছে। এবং গবেষণায় দেখা গেছে সমুদ্রে বর্তমানে 5.25 ট্রিলিয়ন মাইক্রো এবং ম্যাক্রোপ্লাস্টিক জমা হয়েছে। গবেষণায় দেখা গেছে প্রতি বর্গমাইল সমুদ্রে রয়েছে 46,000 প্লাস্টিক কণা, এবং সমুদ্রে প্রতিদিন জমা হচ্ছে 80 লক্ষ টুকরা প্লাস্টিক, প্লাস্টিক। এটা যদি ছোট ছোট কণা আকারে ভাগেন কী পরিমাণ, তাহলে চিন্তা করেন। এবং এর আগে তো বললাম প্লাস্টিকের বিভিন্ন উপকরণের সাথে আমাদের শরীরে রক্তে মিশে যাচ্ছে। মানুষ যত প্রকার মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করতেছে, শরীরে প্রবেশ করতেছে, তার মধ্যে ওই যে আমরা প্যাট বোতল যেটাকে বলি, এই টাইপের প্লাস্টিকটা বেশি। এবং এটা পানির বোতলে সমূহ এই প্লাস্টিক দিয়ে তৈরি। এবং মাইক্রোপ্লাস্টিক একাধিক আপনার শরীরে রক্তে মিশে যায়, এটা রক্তের ব্লাড সেলে কিন্তু এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এবং আমাদের কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। আমরা একটু উপরে উঠতে পারি না, একটু গাছে উঠতে পারি না, বা বিল্ডিংয়ের দোতলা বা তিনতলা ওঠার পর একটু হাঁপিয়ে উঠি আমরা, বা আমরা আগে কাজের ইয়াটা কমে যাচ্ছে। এগুলো অন্যতম কারণ হচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক। একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে মানুষ বিভিন্ন সংক্রামক রোগের সৃষ্টি হচ্ছে। এখন একটা লোক খুব অ্যাডাল্ট, মানে কর্মক্ষম ব্যক্তি, যদি আপনার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তার মানে কি অনেক দেখা যায় কি ওই লোকটাই ওই পরিবারের ভরণ পোষণ করে। উনি যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে, তার মানে কি একটা পরিবার ইনকাম থেকে বঞ্চিত হয়ে গেল, বেকার হয়ে গেল লোকটা। একটা লোক আগে 5 জনকে সাপোর্ট দিত, এখন পুরা পরিবারকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। আর একটা গবেষণা একটা জায়গায় পেয়েছি, এটা হয়তো সঠিকভাবে আরও বলতে পারবেন। এই যে মাত্র কিছুদিন আগে পেলাম, চিনির মাধ্যমে, শুধুমাত্র চিনির মাধ্যমে বাংলাদেশে প্রতি বছর 10 টনেরও বেশি মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতেছে। এটা চিন্তা করেন, 10 টন মাইক্রোপ্লাস্টিক এক জায়গায় আছে, চিনির মাধ্যমে সেটা বাংলাদেশে সবগুলো মানুষের শরীরে প্রবেশ করছে। 1 কেজি পরিমাণ চিনি দেখেন, 10 টনের মতো চিন্তা করেন, মানে 10 টন চিনি না, 10 টন মাইক্রোপ্লাস্টিক। এই যে দেখতে পাচ্ছেন, আমরা পাহাড় দেখেছি, এটা হচ্ছে প্লাস্টিকের পাহাড়। বাংলাদেশের কী অবস্থা? এই যে আমাদের সব যেটা বললাম প্রথম দিকে, আমাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা শহরের দিকে ধাবিত হচ্ছি। আগে বলতাম কি 80% মানুষ কৃষিজীবী, তার মানে কি 80% মানুষ কোথায়, গ্রামে বসবাস করে। এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 30 থেকে 35% বা 35% উপরেও মানুষ কোথায়, শহরে বসবাস করে। নগরায়নের যে জিনিসটা আমরা বলি, শিল্পায়ন এবং নগরায়ন, মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে এবং লাইফস্টাইলও চেঞ্জ হয়ে গেছে।
যেমন খাবার, দৈনন্দিন বাজার, শপিং মল, সুপার শপ, অনলাইন কেনাকাটা। এখানে অনলাইন আপনি অর্ডার দিচ্ছেন, অনলাইনে পণ্যটা পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সাথে পাঠাচ্ছে কি একটা প্লাস্টিকের প্যাকেট করে এই জিনিসটা পাঠাচ্ছে। আর আমাদের অভ্যাসও খারাপ হয়ে গেছে। আমরা যখন বাজারে যাই, কাঁচামরিচের জন্য একটা পলিথিন, ধনেপাতার জন্য একটা পলিথিন, আলুর জন্য একটা পলিথিন, কচুর জন্য একটা পলিথিন, এক এক মাছের জন্য একটা পলিথিন, আমরা নিজেই তো বাজার থেকে কয়েকটা নিয়ে আসছি। ও দিতে না চাইলে না, আমাকে একটা পলিথিন দিয়ে এটা আলাদা করে প্যাকেট করে দাও। আমাদের আসলে ওইখানেও একটু সচেতন হতে হবে। আলটিমেটলি পলিথিনগুলো আপনি বাসায় নিয়ে এসে কী করবেন? আবার তো ফেলে দেবেন, পরিবেশেরই তো ক্ষতি করবেন। সেজন্য ব্যবহার বাড়ছে, আমাদের মোড়কে বিভিন্ন দৈনন্দিন ব্যবহার বাড়ছে, যার ফলে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ। বাংলাদেশে আমার একটা গবেষণার কাজে, একটা প্রেজেন্টেশনের কাজে কাজটা রেডি করেছিলাম। বলেছে বাংলাদেশে প্লাস্টিক কারখানার সংখ্যা প্রায় 5,000 এবং দৈনিক প্রায় 8 লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় এবং ব্যবহারের ফলে আবার এগুলো ব্যবহার করার ফলে যে ফেলে দেয়, তার মধ্যে 36% আবার নতুন করে আমরা রিইউজ করি। প্লাস্টিক কারখানা নতুন করে কিছু প্রোডাক্ট তৈরি করি। 39% যেটা আমাদের ভূমিটা ব্যবহারের কাজে, যেখানে খালি জমি আছে সেখানে আমরা ফেলে দেই, এবং 25% সরাসরি আমাদের পরিবেশে দূষক হিসেবে দূষণের জন্য দায়ী। বিশ্বব্যাংক 2021 সালে একটা রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলেছে 2005 থেকে 2022 সাল পর্যন্ত মানুষের অ্যাভারেজ গড় প্লাস্টিক ব্যবহারের পরিমাণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 3 কেজি বছরে, এখন একটা মানুষ বলেছে যে বছরে 9 কেজি প্লাস্টিক ইউজ করে। মাইক্রোপ্লাস্টিকের কী অবস্থা? এটা বলেছিলাম প্লাস্টিক। তারা একটা গবেষণায় এই রিপোর্টটা পেলাম যে গঙ্গা অববাহিকা, ইন্ডিয়া থেকে যে নদীটা আসছে, সেখানে নদীর প্রতি 20 লিটার পানিতে অন্তত একটি মাইক্রোপ্লাস্টিকের কণা বিদ্যমান। বিভিন্ন নদী উপনদীর মাধ্যমে প্রতিদিন 100 থেকে 300 কোটি মাইক্রোপ্লাস্টিকের কণা বঙ্গোপসাগরে, আমাদের নিচে, বাংলাদেশের নিচে দক্ষিণে যেটা আছে বঙ্গোপসাগর, সেখানে বলছে প্রতিদিন 100 থেকে 300 কোটি মাইক্রোপ্লাস্টিকের কণা বঙ্গোপসাগরে পড়ছে। এবং যেখানে মানুষজনের ঘনত্ব বেশি, সেখানে বায়ুতে বাতাসে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণটা একটু বেশি। এবং সাগরে যে মাইক্রোপ্লাস্টিক জমা হচ্ছে, পৃথিবীতে যত দেশ আছে ধরেন প্রায় 200টার কাছাকাছি ধরলাম, তার মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 31তম। তার মানে অনেক বিশাল পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আমরা জমা করছি সমুদ্রে বা পানিতে। এবং একটা রিসেন্ট একটা রিসার্চে দেখা গেছে বাংলাদেশে যে দেশীয় মাছগুলো আছে, বাংলাদেশে 73% দেশি মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। এবং সবচেয়ে যেই অ্যালার্মিং যে বিষয়টা, লবণ। আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি, লবণ অনেকেই এক্সট্রা লবণ রান্না করার পরে অনেকে এক্সট্রা লবণ দেয় কিন্তু খাওয়ার জন্য, এমন অভ্যস্ত যারা অভ্যস্ত আর কি। যেটা হচ্ছে এই যে একটা ডেটা পেয়েছি আমি, যে আপনার কুতুবদিয়াতে লবণে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব সবচেয়ে বেশি। এখানে প্রতি কেজি লবণের প্যানে 125টা মাইক্রোপ্লাস্টিকের কণা। 1 কেজির মধ্যে 125টা কণা, আপনি চিন্তা করেন। আপনি তো চোখে দেখছেন না, আপনি লবণ স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে খেয়ে ফেলছেন, ইচ্ছা মতো লবণ দিচ্ছি আমরা, হ্যাঁ। কিন্তু মাইক্রোপ্লাস্টিকটা আমরা সাদা লবণ দেখতে পাচ্ছি চোখে, কিন্তু সেখানে যে মাইক্রোপ্লাস্টিক আছে সেটা দেখা যাচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা কি একবার ব্যবহার করে আমরা ফেলে দেই। এই যে আমাদের যে বর্তমান যে গভর্নমেন্টটা আছে, অন্তর্বর্তী সরকারে, তারা উদ্যোগ নিয়েছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে। এবং তারা সবগুলা প্লাস্টিকের বিরুদ্ধে এখন তারা মন্ত্রণালয়ে, তার সচিবালয়ে, তাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তারা বলেছে আমরা এখন থেকে প্লাস্টিক ব্যবহার করব না। তারা শুরু করেছে তাদের মিটিংয়ে কোনো প্লাস্টিকের বোতল থাকে না, এটা কাচের জগ থাকে, কাচের গ্লাস থাকে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই যে এখানে ছবিটা আছে, আপনি একটা দেখে নিন। 9 reasons টু রিফিউজ, কেন আমি এটা ব্যবহার করব না। এটা জীবাশ্ম জ্বালানি থেকে কয়লা পোড়াইতে হয়, হ্যাঁ। কার্বন ফুটপ্রিন্ট, কার্বনের স্তর আমরা বাড়াচ্ছি। যেটা বলছিলাম সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এটা প্লাস্টিক বর্জ্যের মধ্যে অন্যতম একটা ক্ষতিকর কারণ। বাংলাদেশে প্রতি বছর 87,000 টন সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি হয়। একটা বেসরকারি সংস্থা 2018 এবং 19 সালে একটা গবেষণা করেছিল। তারা বাংলাদেশের 4টা শহর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটের উপর একটা গবেষণা করেছে। তারা দেখেছে যাদের বয়স 15 থেকে 35 বছর, তারাই হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারকারী সবচাইতে বেশি, 68%। তারা এই 4টা বিভাগের উপর যে গবেষণা করেছে, ওই বিভাগের 68%
তরুণ বা একটা তরুণ বলতে পারেন, এই যে যাদের বয়স 15 থেকে 35 বছর, তারা এটা ইউজ করতেছে। এবং দেখেন বাংলাদেশ একটা আইন করেছিল 2002 সালে, আইন করেছিল কি পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, কিন্তু আইন থাকলেও সেটা আমরা মেনে চলছি না, বা যে কোনোভাবে ম্যানেজ করে বাজারে যত্রযত্র প্লাস্টিক পলিথিন কিন্তু এখনও বিদ্যমান, এবং দেশে প্রায় 12,000 কারখানায় নিষিদ্ধ পলিথিন তৈরি হচ্ছে, এবং এগুলো অধিকাংশই রাজধানী ঢাকা এবং আমাদের চট্টগ্রামে। এটা না বলি এটা কিভাবে কোন কোন সেক্টর থেকে এটা বলেছিলাম এক জায়গায়, যে সে আমাদের কোথায় কোথায় ভেসে বেড়ায় মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক উৎপন্ন হয় আমাদের সমুদ্রে, আমাদের বাসা বাড়ি থেকে, কলকারখানা থেকে। আলটিমেটলি আমাদের সেগুলো আবার গ্লোবাল ক্লাইমেটের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে। চট্টগ্রামের কী অবস্থা আমি জাস্ট একটা নিচ্ছি, যেহেতু আমরা চট্টগ্রামে এই অনুষ্ঠানটা করতেছি, চট্টগ্রামের আয়োজক। চট্টগ্রামের কী অবস্থা? ওই যে বলছিলাম চট্টগ্রাম বাংলাদেশের একটা অন্যতম বৈচিত্র্যপূর্ণ বলতে পারেন, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। যে কি আছে এখানে? নদী আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। আপনারা বিশ্বাস করেন বাংলাদেশে অনেক মানুষ আছে জীবনে কখনো পাহাড় দেখে নাই? বিশ্বাস করেন? কারণ উত্তরবঙ্গে যারা আছে, হ্যাঁ, রাজশাহী আছে, তারা তো কোনো পাহাড় দেখবে না, হয়তো টিভিতে দেখেছে, মোবাইল সরাসরি। সমুদ্র, যারা সিলেটের মানুষ কখনো সরাসরি সমুদ্র দেখবে না, কারণ আমরা কি আমরা বঙ্গোপসাগরে আমরা চাইলে দেখতে পারি। যেটা বলছিলাম পাহাড়, নদী, সমুদ্র সরাসরি, যেটা বলছিলাম বৃষ্টির পানি হোক, নদীর পানি হোক, সেটা সরাসরি চলে যাওয়ার কথা। কোথায়? বঙ্গোপসাগরে কর্ণফুলিয়ে চলে যাওয়ার কথা, সেটা যেতে পারছে না। কেন? এই যে আমাদের ময়লা আবর্জনা প্লাস্টিক এগুলো রেখে দিয়েছি, সে কারণে। এখানে কি বলেছি? অপরিকল্পিত নগরায়ন, সচেতনতা এবং যথাযথ সমন্বয়ের অভাবে চট্টগ্রামে বিভিন্ন সমস্যার মধ্যে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে প্লাস্টিক বর্জ্যের আধিক্য। দিন দিন বর্জ্য তো এমনি বাড়ছেই, আবর্জনা, তার মধ্যে প্লাস্টিকের পরিমাণ, বর্জ্যের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে। চট্টগ্রাম শহরে যে বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে অন্যতম একটা দায়ী হচ্ছে আপনার এই প্লাস্টিক দূষণটা। এবং চট্টগ্রামে আপনার ছোট বড় প্রায় 8 শতাধিক আপনার প্লাস্টিক উৎপাদন করে এরকম কারখানা আছে। এবং একটা গবেষণা দেখা গিয়েছে চট্টগ্রামে দৈনিক প্রায় 250 থেকে 260 টন প্লাস্টিক এবং পলিথিন বর্জ্যের সৃষ্টি হয়। মানুষই তো আসে 70 লক্ষ। এটা শুধুমাত্র আপনাদের ফটিকছড়ি এদিকে না, কিন্তু চট্টগ্রাম শহরের কথা বলছি। এগুলো সহ যোগ করলে কিন্তু এটা বিশাল পরিমাণ হবে। এবং বলা হচ্ছে 2032 সালে সেটা দাঁড়াবে 313 টন, 2052 সালে হবে সেটা 430 টন। তার মানে আমাদেরকে কি বলা আছে? এখন থেকেই সচেতন হতে হবে। এটা জাস্ট আমার একটা গবেষণা করেছিলাম আমার ডিপার্টমেন্টে, সেখানে জাস্ট কোন কোন কী টাইপের নামগুলো উল্লেখ করা, একটা ক্যাটাগরি করেছিলাম আর কি। আমরা ওই যে প্রথম থেকে স্লাইডে যেটা বলেছিলাম, আমাদের প্লাস্টিক ওয়ার্ল্ড আমাদের জীবনের সাথে যে আঙ্গাঙ্গি জড়িত, এই ছবিগুলো যে ওয়ান টাইম প্লাস্টিক, সিঙ্গেল ওয়েজ প্লাস্টিক, এদিকে বাচ্চাদের খেলনা, প্লাস্টিকের কাঁটা চামচ, এদিকে লাইফস্টাইল, এই জিনিসগুলো যে প্লাস্টিকের চেয়ার টেবিল, ময়লা আবর্জনা, ডাস্ট, হ্যাঁ, বাচ্চাদের খেলনা, এই যে এগুলো ওয়ান টাইম বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো যেটা বলি। এবং আমরা ডিপার্টমেন্ট থেকে, আমার বিভাগের পক্ষ থেকে ইউনিভার্সিটিতে একটা গবেষণা করেছিলাম কেন চট্টগ্রাম শহরে আসলে প্লাস্টিকের বর্জ্যটা বৃদ্ধি পাচ্ছে। ওখানে 27 জন মানুষ বলেছে, 27 জন উত্তরদাতা বলেছে যে তারা সচেতন না, সচেতনতার অভাবে যেখানে সেখানে ইউজ করার পর ফেলে দেয়। এবং আরেকটা বলেছে চট্টগ্রাম শহরে পর্যাপ্ত ডাস্টবিনের অভাব। এই তো আপনারা সবাই জানেন একটা পবিত্র ধর্মীয় একটা স্থান মাইজবান্ডারি, সারা বাংলাদেশে এটা পরিচিত। এখানে প্রচুর পরিমাণ মানুষ এখানে আসে। একটা বার্ষিক উরুস শরীফ এই 10ই মাঘ না, এটা জানুয়ারির দিকে। আর এখানে তো আপনারা জানেন শুক্র শনিবারে, আমাদের চেয়ে আপনারা আরও ভালো জানেন, একটা মানুষের কি হয়, বিশাল একটা গ্যাদারিং হয় বা আসে এখানে। তার মানে কি এইদিকে একটু নজর দেওয়া দরকার। একটা মানুষ শুধুমাত্র প্লাস্টিক, অনেক ধরনের মানুষের সাথে সাথে ব্যবহারের পর কিন্তু অনেক ধরনের কি বর্জ্য ওয়েস্ট, এটা কীভাবে ম্যানেজ করা যায় একটু চিন্তা করতে পারেন আর কি। তারপর যথাযথ আইন, ওই যে বলেছিলাম 2002 সালে আইন আছে, প্লাস্টিক উৎপাদন করা যাবে না, বিক্রি করা যাবে না। আইনের যথাযথ প্রয়োগ নাই বলে ব্যবহারও হচ্ছে, বিক্রিও হচ্ছে, সব কিছু হচ্ছে, সেটা অন্যতম কারণ। আর হচ্ছে সুলভ মূল্য, কম দাম বলেই সেটা প্লাস্টিক বর্জ্যটা বৃদ্ধি পাচ্ছে, এটা বলেছে। আর একটা 11% উত্তরদাতা বলেছে এটা পুরানো হয় না, অবহেলা এবং অতিরিক্ত জনসংখ্যা, এটা একটা কারণ। বাংলাদেশ প্রায় আমরা বলি 17 কোটি মানুষের দেশ, তো চট্টগ্রাম বলেন, এই অঞ্চলে বলেন, তো যে মানুষ যেহেতু বেশি এবং সুলভ
এটা আমরা কিনে সহজে ফেলে দিচ্ছি, সেটার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্লাস্টিক বর্জ্যের প্রভাব। যদি প্লাস্টিকটা হয়, এই যে এটা আপনার এটা হচ্ছে চট্টগ্রামের অঞ্চলের মেয়ে, এখানে ইন্ডাস্ট্রিগুলো আছে, এটা কর্ণফুলী নদী, শফিক ভাই একটা গবেষণা করতেছে মাইক্রোপ্লাস্টিক নিয়ে, আমি যতটুকু জানি। এটা হচ্ছে বঙ্গোপসাগর, চট্টগ্রামের ম্যাপ, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি কারখানাগুলো আছে। কি করছে? এই যে আমি রেড কালার করে দেওয়ার চেষ্টা করেছি, ওই যে যেটা বলেছিলাম ড্রেনেজ ব্যবহারের প্রতিবন্ধকতা। ওই যে প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছি আপনার খালে, নদীতে, নালায়, এগুলা প্রতিবন্ধকতা করে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এটা শুধুমাত্র চট্টগ্রাম শহর না, যেখানে নালা আছে, খাল আছে, যেখানে ফেলবেন আলটিমেটলি তো জানে, অথবা নালার পাশ দিয়ে একটা পাইপ চলে গেছে, ওই পাইপের মাধ্যমে এটা বাধাপ্রাপ্ত হয়ে পানিকে যেতে দিচ্ছে না, এবং একটার সাথে আরও ময়লা আবর্জনা আস্তে 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 কী হচ্ছে, অ্যাড হচ্ছে। নদী দূষণ, ভরাট হচ্ছে তলাদেশ, এগুলো অনেক একটা সময় যত ধরনের ময়লা আবর্জনা আপনার ক্যাপাসিটি আছে, নদী আছে, হ্যাঁ, কিন্তু আমার তলাদেশটা ভরাট করে ফেলছে। তার মানে কি, নদী তার পানির ধারণ ক্ষমতাটা কি করতে পারছে না, ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। তখন বৃষ্টিপাত যখন হবে, নদী বলেন, খাল বলেন, নালা বলেন, আমরা সবসময় দেখি, অনেক সময় যে কোনো জায়গায় দেখতে পাবেন নালার উপর দিয়ে পানি উপচিয়ে পড়ছে। এটা তো পড়ার কথা না। কেন? ওই যে ড্রেনটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার রাখছি না। সরকার কার কত দোষ দিবেন? আমাকে আপনাকে পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সচেতন হতে হবে। দেখুন ইসলাম একটা হাদিসও আছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারপর দুর্গন্ধযুক্ত পরিবেশ এবং বায়ু দূষণ হয়। স্বাস্থ্যগত সমস্যার কথা তো বললাম। সৌন্দর্যহানি, কি ময়লা আবর্জনা পড়ে থাকলে দেখতেই তো ভালো লাগে না। আবার আঙ্গিনাটাতে যদি আমরা একজন চিন্তা করেন, কখন মন্ত্রী বা বিশেষ কোনো ব্যক্তি যখন কোনো একটা জায়গায় আছে আমরা পরিষ্কার করি, দেখতে কত ভালো লাগে। বা বাসায় যখন কোনো মেহমান আসবে, আমার ড্রয়িং রুমটা খুব সুন্দর করে সাজিয়ে রাখি, তাই না? দেখতে কত, তো আমরা এটা প্রতিনিয়তই করতে পারি। শুধু মেহমানের জন্য করতে হবে কেন? আমার জন্য করতে পারি, আমার পরিবার সদস্যের জন্য তো এটা কি করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি। সৌন্দর্যহানি করে এবং ধ্বংস হচ্ছে মাছের প্রজাতি। দেখেন আমরা এখন দেশে থাকি, আমরা দেশীয় মাছ খুঁজি বাজারে গিয়ে, দেশীয় মাছ পাচ্ছি না, কিন্তু যেগুলো পাচ্ছি কি সবগুলা হাইব্রিড, টেস্ট নাই। সব সময় পাওয়া যায় কিন্তু কোনো টেস্ট নাই। সেটা মাছও না, সব ক্ষেত্রে, সব ভেজিটেবলই। এখন সব সময় কি টমেটো পাওয়া যায়? টমেটো তো সবসময় পাওয়ার কথা না, সিজন তো আছে সব কিছুর, তাই না? তারপর শিশুখাদ্য দীর্ঘদিন এগুলো ব্যবহার করে তাদের বিষক্রিয়া সৃষ্টি হয়। শিশুরা এই যে প্যাকেটজাত খাবারটা তাদেরকে সবচেয়ে কী করে, আকৃষ্ট করে, মোরগজাত যেটা, হ্যাঁ, তারা তো চিপস বলেন, কেক বলেন, সবগুলো এখন মোরগজাত সৃষ্টি হয়ে গেছে, এবং আলটিমেটলি মাটির উর্বরতা বিনষ্ট করতেছে। শফিক ভাই তো আরও ভালো বলবেন সেটা। একটা মাটি যদি উর্বরতা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি কিছুই পাবেন না, প্রোডাকশন তো হবে না। সব জায়গায় দেখেন, আপনারাই চিন্তা করেন, এবং সব জায়গায় সেই ধানের প্রোডাকশন কি আগের মতো হচ্ছে না। এই যে এটা আমার একটা গবেষণার কাজে এই ছবিগুলো তুলেছিলাম আর কি। দেখেন আমরা কি পরিমাণ রাস্তার মধ্যে এটা ময়লা আবর্জনা ফেলে দিয়েছি। তারপর ডাস্টবিন আমরা ফেলি না, ডাস্টবিনে অত দূরে কে যাবে? তার সাথে বা কাজের লোককে বলেছি এসে ওখানে আর যায় না, পাশে ফেলে দিয়ে চলে যায়। অথবা আমি ডাস্টবিনে ওখানে যেতে পারি না, কারণ এখানে তো ময়লা আবর্জনা, আমি কি ময়লা আবর্জনা ফেলার জন্য আবার ডাস্টবিনে যাব? এটা অনেক জায়গায় দেখা যায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে হালিশহর আনন্দবাজার। বাড়িতে কেউ আসলে উপর থেকে দেখলে মনে করবে এটাকে পাহাড়, তাহলে পাহাড় না, এটা হচ্ছে হালিশহর আনন্দবাজার, যেটা চট্টগ্রাম শহরের সব ময়লা আবর্জনা এখানে কি করা হয়, জমা করা হয়। দেখেন আমরা কত সুন্দর ফ্ল্যাট বাড়ি অ্যাপার্টমেন্টে থাকি, আমার ড্রয়িং রুমটা কত সুন্দর, বাসাটা কত সুন্দর, ইন্টেরিয়র ডিজাইন করি, কিন্তু সব ময়লা আবর্জনা জানলা দিয়ে আমার বাসার পিছনে ফেলে দিচ্ছি। দেখেন খালের মধ্যে ময়লা আবর্জনাগুলো জমা হচ্ছে, এবং লাস্টের ছবিটা দেখেন একদম কর্নারে, এটা বুঝার উপায় নেই এটা কি রাস্তা নাকি কি, এটা খালের মধ্যে সবগুলো ময়লা আবর্জনা, প্লাস্টিক জাতীয় পণ্য এখানে জমা হচ্ছে। আর কি আছে যে আস্তে আস্তে এখানে ফেলার ফলে জমা হচ্ছে, পানি যেতে পারছে না। ওই যেটা কি মুরাদপুরের জায়গা, একটা জায়গা, ঠিক আছে, জলাবদ্ধতা। এটা বলতে আপনি চট্টগ্রামের ছবি দেখাচ্ছেন, এই প্রবলেম যে কোনো জায়গায় হতে পারে। আপনি পানিকে বাধাগ্রস্ত করবেন, সেটা প্রভাব আপনাকে আলটিমেটলি কী করতে হবে, ফেস করতে হবে। প্রকৃতির সাথে আপনি যে ধরনের ব্যবহার করবেন, প্রকৃতি সেরকম আপনাকে কি ফিরিয়ে দেবে। তো বিদ্যমান আইন বিধি অনেক কিছু আছে, এটা করতে হবে সেটা করতে হবে, কিছু নাম এখানে দিয়েছি, যেমন পরিবেশ সংরক্ষণ আইন আছে, বিধিমালা আছে, পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন আছে, কিন্তু আমরা অনেকেই জানি না সেটা। আইন, পলিসি, বিধি
অনেকে বইয়ের ভাষায় আছে কিন্তু পড়তে চায় না, কিন্তু এগুলো সম্পর্কে ব্যাপক প্রচার করতে হবে এবং আইনগুলো যাতে মেনে চলি সেটা ব্যবহার আমাদেরকে সচেতন হতে হবে। আমি শেষ দিকে চলে আসছি। কি করতে পারি আমরা এখন প্লাস্টিক দূষণ রোধে? আমরা কি করতে পারি? আমার কিছু জাস্ট সুপারিশ, এটা আপনারা আপনাদের অবস্থান থেকে চিন্তা করতে পারেন, প্লাস মানুষকে বলতে পারেন। যেমন আমি বলেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন ব্যবহার না করে আমরা কাপড় অথবা পাটের ব্যবহার বাধ্যতামূলক। এই যে এই গভর্নমেন্ট এখন কিন্তু বলেছে পাটের ব্যবহার, তারা এই যে একটা আইন করেছে, সুপার শপ যেগুলো আছে সেখানে কি প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। বলে শুধু সুপার শপ না, সব জায়গায় এটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বাজারে যাব, কাপড়ের ব্যাগ নিয়ে যাব বা পাটের ব্যাগ নিয়ে যাব। লন্ড্রি অথবা অনলাইন কেনাকাটা, যে কাগজের ব্যাগ চালু করা যেতে পারে। আপনার পানীয় জাতীয় দ্রব্য, প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল। আগে আমরা যখন ছোটোকালে স্কুলে যেতাম, আমরা কোক বা স্প্রাইট যেটা খেতাম, বোতলটা ফেরত দিতে হতো, অথবা বড় যে 1 লিটার ছিল তাকে টাকা জমা দিয়ে আসতে হতো, বাসায় আনতাম, ইউজ করার পর ওই বোতলটা ফেরত দিলে টাকাটা আমাকে রিটার্ন করতো। এই টাইপের একটা কনসেপ্ট ছিল, বা যারা একটু আছেন আপনারা বলতে পারবেন। কাচের বোতল, আমরা ওখানে ফেরত যেতে পারি কাচের বোতল। প্লাস্টিক এবং পলিথিন জাতীয় বর্জ্য পৃথকভাবে আমরা সংগ্রহ করবো, এটার সাথে যাতে মিক্স না হয়। বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, সরকার, নাগরিক সমাজ, উৎপাদনকারী, ব্যবহারকারী, এটা যে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্বন্ধে প্রচারণার ব্যবস্থা করতে হবে। এই যে আজকে দিরি একটা উদ্যোগ গ্রহণ করেছে, আপনাদেরকে বলছি আপনারা এটা আপনাদের অবস্থান থেকে এটা সচেতন করবেন, এটা ক্ষতিকর দিক সম্পর্কে যেটা বলেছি বা সামনে যেটা আমরা আলোচনা করব। স্কুলের পাঠ্যসূচিতে এটা অন্তর্ভুক্ত করা খুবই জরুরি, কারণ বাচ্চাদেরকে ছোটোকাল থেকে যদি ট্রেন করে নিয়ে আসেন, ওরা ওটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। হঠাৎ করে বললে সেটা খুব টাফ। আর প্লাস্টিকটা যেটা বলছিলাম, আমরা অনেক দিন ধরে ইউজ করে আসছি, এখন কালকে থেকেই চাইলে আমরা পারবো না, ধীরে ধীরে আসলে কমাতে হবে, ব্যবহারটা কমাতে হবে। যে বিধিমালাগুলো আছে, আইনগুলো আছে, সেগুলোকে আপনার সময় উপযোগী করতে হবে। যারা এগুলো মানবে না, বাজারজাতকারী, ব্যবহারকারী, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিবেশ সুরক্ষা পুলিশ টাস্ক ফোর্স গঠন করতে হবে। পাটের উৎপাদন বাড়াতে হবে, এবং এটার এখন অনেক জায়গায় এটা করছে আর কি। হ্যাঁ, অনেকগুলো প্লাস্টিকের ব্যবহারের বদলে অনেক ধরনের পাটের ব্যাগ, চটের ব্যাগ ইউজ করছে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন আলটিমেটলি আমাদের নাগরিকদেরকেই সচেষ্ট হতে হবে। আপনি যদি সচেতন হন, এটাই এনাফ আপনার অবস্থান থেকে। একজন করে যদি হয়, আজকে কয়জন আমরা এখানে 100 মতামত কাছাকাছি হব, 100 জন সচেতন হলেই অনেক। আপনি আপনারটা চিন্তা করেন, আপনাকে দেখে আরেকজন হবে, ঠিক আছে? আপনার প্রতিষ্ঠানকে চিন্তা করেন। এই যে লাইফস্টাইল আপডেট, এই যে এই লাস্টের এই ছবিটা চিনছেন আপনারা? এটা কি মাটি। আপনাদের এখানে 10ই মাঘে আপনাদের আনুমানিক কি পরিমাণ মানুষ আছে? 10 লক্ষ মানুষ। চিন্তা করেন আপনারা। আমি যতটুকু জানি এই মাটির এই বাসনে খাওয়া দাওয়া করেন, আমি পরশু দিনে করেছি এখানে সম্ভবত। হ্যাঁ, গত সপ্তাহের আগে সপ্তাহে যে এসেছিলাম। এই জিনিসটা আপনাদের খুবই ভালো লাগে। দেখেন, এটা না করে যদি সিঙ্গেল ইউজ একটা প্লেট দিতাম, তার মানে কি 10 লক্ষ কি হতো আপনার সিঙ্গেল ইউজ প্লেট ইউজ করতো। বিভিন্ন প্রোগ্রামে এখন ইউজ করে। আশা করি এই জিনিসটা আপনারা ধরে রাখবেন, এটা খুবই প্রশংসনীয় যোগ্য, এবং আমরা অনেক জায়গায় বলতে পারি 10 লক্ষ, বুঝছেন শফিক ভাই? প্রায় 10 লক্ষ মানুষ আছে ওই সময় প্রায়। এবং এই যে 2-3 হাজার মানুষ শুক্র শনিবার আসে এবং প্রতিদিন এই জিনিসগুলো এইটাই ইউজ করে। এটা কিন্তু ব্যাপক প্রচার করার একটা জিনিস। এটা যদি পারে তাহলে বাকিরা পারবে না কেন? আমি গতকালকে একজনের বাসায় দেখলাম যে ফেসবুকে শেয়ার করেছে যে তার টেবিলে সবগুলো এই টাইপের কাপ হতে, চায়ের কাপ হতে, বাটি হতে, খাবার প্লেট। এটা দেখতে সুন্দর লাগে, কিন্তু এখন এটা আসলে প্রচার করতে হবে আর কি। তো অনেক সময় নিয়ে নিলাম, আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন। আমি জানি না কতটুকু বলতে পারলাম, আমার সামান্য পড়াশোনা থেকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করেছি। তো আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা ডক্টর ইকবাল সরোয়ার, অধ্যাপক ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওনার যে জীবনের শিক্ষা, সেই শিক্ষা থেকে আপনাদের সাথে জ্ঞানটা শেয়ার করেছে। তা ইতিমধ্যে উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা অবশ্যই আমরা আশা করব আপনারা ধরতে পেরেছেন। কারণ হচ্ছে একদম খুব সহজ
সরল ভাষায় উনি ওনার বক্তব্যটা তুলে ধরেছেন এবং কিছু ফাইন্ডিংস, ওনার যে গবেষণা, ওনার যে মানুষকে নিয়ে যে কাজ, পরিবেশকে নিয়ে কাজ, সে কাজটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এখানে আমাদের যে করণীয়, সে করণীয় সম্পর্কে উনি সামান্য একটা ধারণা দিয়েছেন। এই ধারণার সাথে আপনার ব্যক্তিগত বোঝাপড়া যদি মিল করেন, তাহলে এই জিনিসটা আমরা সামনে এগিয়ে নিতে আরও সহজ হবে। আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, অতিথিবৃন্দকে নিয়ে এখানে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমরা ছোট্ট করে একটু এইটার উপরই আরেকজন বিশেষজ্ঞ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর শফিকুল ইসলাম স্যার, অধ্যাপক মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, উনি এইটার উপরেই একটু কথা বলবেন। যে জিনিসটা দেখানো হয়েছে এবং যে জিনিসটা আমরা এতক্ষণ শুনেছি এবং দেখেছি, দুইটা এর সাথে মিলিয়ে আমরা চেষ্টা করব। সচিব মহোদয় আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এটার দিকে ধরো। না লাগবে না, আরেকটা দিকে দাও, আরেকটা দাও, লাইট দাও, অন্ধকারে গেছে। এখানে যে কাজটা করেছেন স্যার, প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক বর্তমানে যে বিরাজমান সব বিষয়গুলোকে ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন আমরা একটু শুনব ডক্টর শফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ অধ্যাপক স্যার, এই বিষয়টার উপর আপনাদেরকে ওনার বক্তব্যটা তুলে দেন। বক্তব্য বলতে আমি যা বুঝাই সেটা হচ্ছে, স্যার এখন যে বিষয়টা ডক্টর ইকবাল সরোয়ার স্যার যে বিষয়টা এখানে বলার চেষ্টা করেছেন, দেখানোর চেষ্টা করেছেন, সেই বিষয়ের আলোকে শফিক স্যারকে অনুরোধ করব এটাকে একটু ওনার যে দৃষ্টিভঙ্গি, ওনার যে মেসেজ, ওনার যে সচেতন করার জায়গা, সেই জায়গা থেকে উনি একটু কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওখান থেকে উঠবো, অনেকে দেখতে পারবে না, কিন্তু এখানে হবে, ওখান থেকে সবাই দেখতে পারবে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দেখতে পারবে, বসেই বলে। হ্যাঁ, দারুল ইরফান সাথে যারা খাজুল আঞ্জুমান, দারুল ইরফান, ভাইস প্রেসিডেন্ট ফাউন্ডেশন, তাকদির, চারটে সংগঠন। আসসালামু আলাইকুম। আজকের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মী প্রফেসর ইকবাল সরোয়ার, অন্যান্য মুরব্বীবৃন্দ, সবাইকে আবার সালাম যাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে ইকবাল সরোয়ার ভাই মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক সম্পর্কে এত ডিটেইল আলোচনা করেছেন যে আমি জানি না এখানে কতটুকু অ্যাড করতে পারবো আর কি। তবে আমি এই বিষয়ে কিছু, যেহেতু এখনও কাজ করছি, কিছু কাজ অলরেডি করছে আর কি, আবার সেটা আপনার সাথে কিছু শেয়ার করতে পারি আর কি। মাইক্রোপ্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিক যেটা বলা হচ্ছে, এটার আরও একটা ক্ষুদ্র একটা অংশ আছে যেটাকে আমরা বলি ন্যানো প্লাস্টিক, সেটা আবার মাইক্রোপ্লাস্টিকের চেয়েও ছোট। তো আমি প্রথমেই আমি চিটাগাং শহর, কর্ণফুলী নদী কেন্দ্রিক যে আপনাদের শহর, সেই শহরের কিছু আমি একটু বর্ণনা করি আর কি। চিটাগাং শহরের পাশ দিয়ে আপনারা জানেন যে আপনারা হালদা প্লাস এই যে কর্ণফুলী নদী, যেটা একদম আমাদের বঙ্গোপসাগর পড়ছে আর কি, শহরের পাশ দিয়ে যেটা আর কি। শুধু এটা না, চিটাগাং শহরে যে বিভিন্ন খাল আছে যেটা আর কি, আমরা জানি চাকতাই খালের নাম জানি, তাই তো? এখানে রাজাখালী খাল আছে, গুপ্তা খাল আছে, মহেশ খাল আছে, তারপরে 6 নম্বর বলে 9 নম্বর বলে। আমি এই সম্প্রতি গত 3-4 মাস থেকে শুরু করে আমি মোটামুটি সব জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে আমি নিজে যাওয়ার চেষ্টা করছি আর কি, যে এই খালগুলার বর্তমান প্লাস্টিক বা মাইক্রোপ্লাস্টিকের দূষণ কীরকম, প্লাস এগুলো কিভাবে খালে আসতেছে, খাল থেকে এটা কিভাবে
নদীতে যাচ্ছে, নদী থেকে কিভাবে এটা সমুদ্রে যাচ্ছে, এটা না আমি মোটামুটি এইদিকে কালুরঘাট থেকে একদম পর্যন্ত পতেঙ্গা পর্যন্ত মানে নদীতে যেটা আর কি কর্ণফুলী নদীতে আমি নিজে থেকে এগুলো নদীর দুই পাড়ের কী অবস্থা, নদীতে কী অবস্থা, এখানকার পানির কী অবস্থা, এখানকার সেডিমেন্ট বলি আমরা যেটা মানে নদীর নিচের যে অংশটাকে ওটাকে আমরা মাটি বলি না সেডিমেন্ট বলি, এই সেডিমেন্টের কী অবস্থা, প্লাস এখানে যে কাঁকড়া আছে, এখানে যে শামুক আছে, এখানে যে বিভিন্ন প্রজাতির মাছগুলো আছে, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি আর কি। অলরেডি আমার কাজ শেষ, এটা প্রায় আমরা একটা ফলাফলও পাইছি আর কি। তো এটা এখনও প্রকাশিত হয় নাই, আমরা রিসেন্টলি হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা ফলাফলটা আমরা করবো আর কি, গবেষণার ফলাফলটা আমরা দিব, দেখি কি হয় এটা আর কি। তো আমরা দেখছি যে এখানে প্লাস্টিকের যে ভিজিবল যে পলিউশন শহরে যেটা আপনারা দেখেন, শহরে গেলে আপনারা দেখেন যে কি হয়, আমাদের এখানে একটু বৃষ্টি হলেই কী হয়, মুরাদপুর ডুবে যায়, প্রবর্তক মোড় ডুবে যায়, সেগুলো তো আমরা ভিজিবলি দেখি, ড্রেনগুলো সব বন্ধ হয়ে যায়। কিন্তু এটা নদীতে যাওয়ার পর নদীর কি এই যে আমরা যে রিসেন্টলি যে আমরা ইলিশ মাছ একটা বিশাল ব্যাপার স্যাপার যে ইলিশ মাছ আমরা পাচ্ছি না, এটার পিছনেই কিন্তু একটা এই দূষণ যেটা প্লাস্টিক পলিউশন এগুলো কিন্তু একটা ভূমিকা আছে। কিন্তু ইলিশ মাছ একটা সেশনে কী করে সমুদ্র থেকে নদীতে আসে, কিন্তু নদীতে হচ্ছে কি, নদীতে নিচের দিকে প্লাস্টিকের দূষণের কারণে প্লাস্টিকের বর্জ্যের এমন একটা স্তর থাকে, তারা আর এটাকে তাদের যে আপনার ডিম পাড়ার যে একটা মৌসুমি সময়, যে সময় যেরকম পরিবেশ দরকার সেই পরিবেশটা তারা কিন্তু পাচ্ছে না। কিন্তু এইবারে কিন্তু দেখেন আমরা এখন ইলিশ মাছ কী হচ্ছে 1600, 1700, 1800 1 কেজি বা 1 কেজির উপরে যেগুলো আমরা আমাদের এই মৌসুমে যা দরকার ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু বাজার থেকে যে মাছ, আমি কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত প্রত্যেকটা বাজার থেকে আমি মাছ বিভিন্ন ভ্যারাইটিস মাছ এবং সংগ্রহ করছি, এবং এগুলোতে অ্যালার্মিং পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আছে। আমরা প্রতিদিন যে কত মাইক্রোপ্লাস্টিক বাতাসের মাধ্যমে আমরা নিচ্ছি, আমরা খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিকগুলো নিচ্ছি, ধুলো বালি ময়লা আবর্জনা এগুলির মাধ্যমে যে কত মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে, যদি এটাকে আমরা একটা 3D ডাইমেনশনে দেখাতে পারতাম তাহলে দেখতাম যে আমরা একটা পুরো একটা পলিউটেড একটা পরিবেশের মধ্যে আসি, চারদিকে শুধু ময়লা আর আবর্জনা। তো এইভাবে আর কদিন চলবে, আমাদেরকে তো সচেতন হতে হবে, তাই না? কিন্তু আমি যেটা মনে করি যে এটা আমাদের ব্যক্তিগত সচেতনতা যেরকম দরকার, রাষ্ট্রীয়ভাবে তাদের কিছু দায়িত্ব আছে এটা আর কি, শুধু ব্যক্তিগতভাবে এখানে হলে হবে না। উন্নত বিশ্বে যেরকম তাদের ওখানে যেরকম আইন আছে, আইনের প্রয়োগ আছে, জনগণও সেই আইনটাকে জানি যে আইনটাকে যদি ভঙ্গ করি তো তাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমাদের দেশে কি আছে, আইন আছে, আইনের প্রয়োগ নাই, জনগণের মধ্যে যে কেয়ারনেস সচেতনতা সেটা নেই আমাদের মধ্যে আর কি। তবে আমি একটা জিনিস ইমফেসিস করবো, আমি যদি আমাদের তো স্যার তো যেভাবে বলছেন, আমি আর বাড়তি কি বলি, আমি যদি একটা বাসা বাড়িতে যাই, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা যে পেস্ট ইউজ করেন, পেস্টের বিকল্পটা আপনি কী ইউজ করবেন বলেন তো? আপনার কী করতে হবে? মেসাক ইউজ করতে হবে, পেস্ট বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আর কি অন্য কোনো উপায় আছে? পেস্টটাকে কোন মোড়কে আপনি দিবেন? আপনি যে সাবান ইউজ করেন, সাবানের যে মোড়কটা, সাবানটা আপনাকে কীভাবে দিবে, কোন মোড়কে দিবে, এটা কীভাবে প্রিজার্ভ করবে? তাহলে সাবানের মোড়কটা আপনি কী করবেন? আপনি যে বাসা বাড়িতে যে আপনি যে প্লাস্টিকের বোতলে যে আপনি পানি নিয়ে এসেছেন, পানি খাচ্ছেন, এই যে আপনার যেটা তেলের যে আপনি তেল নিয়ে এসেছেন, সয়াবিন তেল নিয়ে এসেছেন, তো সয়াবিন তেলটাকে আপনি তাহলে কীভাবে দেবেন আপনি? এগুলোর উপায়টা কি? প্লাস্টিক যে আমরা যে পলিথিন যেটা বললো স্যার, যেটা বললো যে বাজারে গেলে আমরা প্রত্যেকটার জন্য, আলুর জন্য একটা পলিথিন নিচ্ছি, পটলের জন্য একটা, পেঁয়াজের জন্য একটা, রসুনের জন্য একটা, এগুলোর অ্যাভয়েড করার উপায়টা কি? সেগুলো আমরা বাসা বাড়িতে কী করে ইউজ করতে পারি? এগুলোর জন্য রাষ্ট্রীয় তার বিকল্পটা কী ইউজ করতে পারে? রাষ্ট্রীয় বিকল্পটা একটা যেটা হলো কি, যে আমাদের কিন্তু একসময় স্বর্ণালী যুগ ছিল, পাট কিন্তু ছিল, পাটের ব্যাগ, সেখান থেকে আমরা সরে আসছি। কেন সরে আসছি জানেন? একটা কথা প্রচলিত আছে, যে জিনিসটা আপনি যত সহজে পাবেন, যে জিনিসটা যত বেশি আপনার অ্যাভেলেবল হবে, ওই জিনিসেরই পরিবেশের প্রতি তত ইম্প্যাক্ট হবে। পলিথিনটা আমরা এত সহজে পাই, মানে আমরা তো একদম ফ্রি পাচ্ছি। বাজারে গিয়ে আপনি পেঁয়াজ নিচ্ছেন, পলিথিন আপনাকে ফ্রি দিচ্ছে, প্রত্যেকটা জিনিস নিচ্ছে আপনি পলিথিন ফ্রি পাচ্ছেন। এই ফ্রি জিনিসেরই একটা বিশাল ইম্প্যাক্ট পরিবেশের উপর পড়তেছে। তো তাহলে আমরা বাসা বাড়িতে কী করতে পারি? আমাদের কী কাজ, সরকারের কী কাজ? আমি যেটা বলবো সেটা হলো কি, যে আপনারা বিশেষ করে এখানে আমি শুনলাম যে অনেক মসজিদের ইমাম সাহেবেরা আছেন, আপনাদের কিন্তু একটা সমাজে বিশাল অবদান আছে, যেটা আপনারা বলতে পারেন যে প্লাস্টিকের যে পণ্যগুলো আপনারা বাসা বাড়িতে একটা ঝুড়ি রাখেন, ঝুড়িতে সব প্লাস্টিকেরগুলো আপনারা রাখেন,
যদি ওই মহল্লা কেন্দ্রিক যদি একটা ময়লা সংগ্রহ করার যদি কোনো ব্যবস্থা থাকে, তাদেরকে বলেন যে এই ময়লাগুলো সংগ্রহ করেন, কোনো একটা জায়গাতে ডাম্পিং করেন, মাটি অনেক বিশাল গর্ত করে মাটির মধ্যে ডাম্পিং করে রাখেন, অন্ততপক্ষে ওই জায়গাতেই জিনিসগুলো থাকবে। এটা যদিও মাটি থেকে ধীরে ধীরে সেখান থেকেও এটা নদী নালা খাল বিলে যাবে, কিন্তু সরাসরি যে ইম্প্যাক্ট এটা কিন্তু পড়বে না। কিন্তু আপনারা কিন্তু বাসা বাড়িতে এই কাজটা করতেই পারেন, কিন্তু একটা ঝুড়িতে রাখবেন মহল্লা কেন্দ্রিক, যেটা আমি এই যে হুজুরকে বলবো নিশ্চয়ই এখানে এই ব্যবস্থা আছে, এখানেই যে প্লাস্টিকের যে ব্যাপার আছে এগুলো আর কি, এগুলোর জন্য একটা সব জায়গাতে ঝুড়ি দেওয়া হোক। আমি জানি হয়তো অলরেডি এগুলো আছে, এগুলো আর কি আমার বলাটা বাহুল্য হবে আর কি। সেগুলোর জন্য ডাম্পিংয়ের জন্য একটা নিজস্ব এরিয়া রাখা হোক, যাতে আমরা যত্রসত্র এই জিনিসগুলো আমরা না ফেলতে পারি, যাতে না পড়ে সেই ব্যবস্থাগুলো করা হোক আর কি। এই দ্বারা আমরা জিনিসটা কমাতে পারি। আমরা এখানে যে শুনলাম যে মাটির যে পাত্রে খাবার দেওয়ার ব্যবস্থা, খুবই একটা ভালো উদ্যোগ। তাতে অন্তপক্ষে ওয়ান টাইম, যেটা স্যার যেটা বললো সিঙ্গেল ইউজ, আপনি যে ললিপপ খাচ্ছেন তার যে স্টিক সেটা আপনার মাইক্রোপ্লাস্টিক, সিঙ্গেল ইউজ যেটাকে বলতেছি। আপনি ওয়ান টাইম গ্লাস খাচ্ছেন সেটা মাইক্রোপ্লাস্টিক, ওয়ান টাইম প্লেট সেটা মাইক্রোপ্লাস্টিক। এই প্রত্যেকটা জিনিসই আপনি যে এই যে সাবানের যে বললাম যে মোড়কটা, সেটা মাইক্রোপ্লাস্টিক। কিছু কিছু মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো রিসাইকেল করা যায়, স্যার যেটা বললেন এটা আর কি, কিন্তু কিছু কিছু আছে এগুলো কখনোই রিসাইকেল করা যায় না, কিছু কিছু আবার হতেও পারে রিসাইকেল এটা আর কি। তাহলে আমার রিকোয়েস্ট থাকবে, সম্মানিত এখানকার যারা উপস্থিতি আছেন প্লাস হচ্ছে ইমাম সাহেবরা আছেন, অন্ততপক্ষে আপনাদের তরফ থেকে আপনারা কী করতে পারেন, আপনাদের তরফ থেকে আপনারা যতখানি পারেন বাজার থেকে একটাই পলিথিন নিয়ে আসার চেষ্টা করেন না, যে বা একটা চটের ব্যাগ নিয়ে যান, ওই ব্যাগের মধ্যে যত পারেন আপনারা কম পলিথিন নিয়ে আসেন। তারপরে যেটুকুই বাসায় আসবে পলিথিন আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এত বড় বড় ইন্ডাস্ট্রি, এত বড় বড় আমাদের দেশের বিশাল বিশাল ব্যবসারে একসাথে ইনভেস্ট হয়ে গেছে। শেখ হাসিনা সরকার বোধহয় শেষের দিকে চেষ্টা করছিলেন যে ওই প্লাস্টিকে আমাদের যে ওই যে ব্যাগ যে ইয়ে করলো না, ওই যে পাটের যে কী নাম, ওনার নামটা ভুলে গেছে এটা আর কি, বড় বিজ্ঞানী, উনি কিন্তু চাইছিলেন যে এটাকে বাধা করার জন্য এটা আর কি, শেখ হাসিনা সরকারও শেষের দিকে চাইছিলেন। কিন্তু এই প্লাস্টিক এবং প্লাস্টিকের পণ্য এত কোটি কোটি ডলার এখানে ইনভেস্ট হয়ে আছে আমাদের বাংলাদেশেই, বিশ্বের কথা তো বাদই দিলাম, এটা তো একটা বিশাল সিন্ডিকেট। এটাকে ভেঙে আপনি পাটের ব্যাগ নিয়ে আসবেন, সেটার দ্বারা আপনি ব্যবসা করবেন, ওটাকে রিপ্লেস করে, এটা তো বিশাল আর্থিক ব্যাপার স্যাপার এগুলো আর কি, এটা তো সম্ভব না। এটা একটা বিশাল সিন্ডিকেটের ব্যাপার স্যাপার। জাতিসংঘকে, তারপরে বাংলাদেশের সরকারকে, সবাইকে সম্মানিত হবে। ইন্ডিয়াতে বোধহয় মহারাষ্ট্রে রিসেন্টলি শুরু হয়েছে, তারা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের সরকারও শুরু করছে এটা আর কি। তবে আমি এমফেসিস দেব, আপনাদের যেটা করণীয় সেটা হলে কি, আপনারা তো সেগুলো পারবেন না, আপনারা বাসায় এই ইউজগুলো শুরু করেন, যত পারেন আপনার প্লাস্টিকের ব্যাগগুলো আপনারা কম ব্যবহার করেন। এই প্লাস্টিকের দূষণ আপনি কীরকম দেখেন, আপনি জানেন যে কিছু কিছু প্লাস্টিক থেকে এক ধরনের গ্যাস নিঃসরণ ঘটে, স্যার হয়তো এটা একটু মিসিং করে গেছেন। এই গ্যাসগুলা ড্রাই অক্সিং নামে একটা গ্যাস আসে, এগুলো আর কি, এগুলো বাতাসে আসছে। এই গ্যাসগুলোও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু রিসেন্ট যে ইটালিতে একটা গবেষণা করে দেখা গেছে যে মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ওখানে আপনার বাচ্চা জন্মের পর সঙ্গে বোধহয় 1-2 সপ্তাহ এইরকম যে মায়েরা যেগুলো ছিল সেখান থেকে আপনার স্তনের থেকে মিল্ক দুধ কালেকশন করা হয়েছে, সেখানে দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আমাদের তো রক্তের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে একদম। এই যে জাস্ট এই বছরের প্রথম দিকে এটা আর কি আমেরিকাতে একটা গবেষণা হয়েছে, মানুষের মস্তিষ্কের সেলের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। তো মস্তিষ্কটার বিশাল ব্যাপার স্যাপার, সেখানে অনেক নিউরন, অনেক আপনার ধরেন মেসেজিং সেন্টার আছে আর কি, এই জায়গাগুলোতে এই ন্যানো পার্টিকলগুলো গেছে ওখানে আর কি। তো এখন পর্যন্ত গবেষণা হচ্ছে যে এগুলো যে ভিতরে ঢুকতেছে কী প্রবলেম করতেছে, ধারণা করতেছে যে আমাদের যে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক বাচ্চা কাচ্চার যে একটা স্বাভাবিক যে গ্রোথ, যেটা কিছু কিছু আমরা যে স্পেশাল চাইল্ড বলি জন্মগতভাবেই হয়, কোনো ছেলেপেলেগুলো দেখবেন যে হয়তো জন্মের পরেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। কিন্তু গবেষণা তো এখনও চলতেছে, এগুলোর জন্যও তো পরিবেশ দূষণ বা মাইক্রোপ্লাস্টিকের দায় থাকতে পারে। আপনারা একটা জিনিস বাসা বাড়িতে খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু আমি অন্যভাবে নিয়েন না, যে দেখবেন যে মহিলার 4 বছর 5 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাছে নেয়নি, ওদের বাচ্চা কাচ্চা আর হচ্ছে না। আর অনেক ফ্যামিলিতে দেখবেন যে ডাক্তারের কাছে ঘুরতেছে এগুলো আর কি, এই পরিবেশের কারণেই এগুলো হচ্ছে। পরিবেশের শুধু এই মাইক্রোপ্লাস্টিক না, অন্যান্য যে আরও যে আপনারা এই যে দেখবেন যে এতগুলো যে সিএনজি অটোরিকশা কত ধোঁয়া বের হচ্ছে, সব কার্বন মনোক্সাইড, সব কার্বন ডাইঅক্সাইড, সব সালফার ডাইঅক্সাইড। এগুলো আমরা তো অলওয়েজ আমরা যাওয়া আসার পথে আমরা এগুলো সব সময় আমাদের বাতাস থেকে আমরা এগুলো সব সময় আমাদের বাতাসের মাধ্যমে যাচ্ছে, খাবারের মাধ্যমে আমরা গ্রহণ করতেছি। এই যে আপনারা জানেন যে ফলমূল, আপনি যে বাজার থেকে যে ফলমূল কিনতেছেন, আপনি জানেন যে এই ফলমূলের মধ্যে কী আছে, মাছের মধ্যে কী আছে। আমরা সব আল্লাহর উপর ভরসা করে খাচ্ছি। তো আল্লাহর উপর ভরসা করে খাচ্ছি, কিন্তু ভিতরে যা ঢুকতেছে সেটা কি হবে,
সেটা আপনাদের ভিতরে। আপনি হয়তো বলতেছেন যে আমাদের তো ইমিডিয়েট কোনো কিছু দেখতেছি না। আচ্ছা ভাই, আমরা যে অনেকে সিগারেট খাই, সবারই কি আপনাকে ফুসফুসের ক্যান্সার হয়? সবার কিন্তু হয় না, কিন্তু দেহের মধ্যে কিন্তু একটা ক্ষমতা আছে, একটা সহ্য ক্ষমতা আছে। অনেকের এটা হচ্ছে, অনেকের কিন্তু হচ্ছে না। এই যে আমাদের যে লাইফ স্প্যান, হায়াত মুহূর্তে সব আল্লাহর হাতে, তাই না? কিন্তু আমরা যে পরিবেশে যে বাস করতেছি, পরিবেশ থেকে যে প্রতিনিয়ত কত যে মানে এই যে আপনার পলুটানগুলা বিভিন্নভাবে আমাদের ভিতরে ঢুকতেছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। স্যার বললেন লবণের কথা, আপনারা যে সরষের তেল সরষের তেল না, সয়াবিন তেল যে খাচ্ছেন, এগুলোর মধ্যে তো আছে। আপনারা যে ঘি খাচ্ছেন তার মধ্যে আছে। আপনারা যে বাটার খাচ্ছেন তার মধ্যে আছে। বাজার থেকে যে এই যে আমাদের মুখরোচক কি, বাজারে গিয়ে আমরা কি করি, পেঁয়াজু আছে, এগুলো আছে না, বাজার থেকে কিনতেছি, বাজারের পাশে এগুলো আছে। এগুলো তো বাজারের মানে এগুলো যদি আপনি মাইক্রোস্কোপে দেখানো যেত, ওটা লক্ষ লক্ষ জীবাণু এর মধ্যে আছে, আমরা সেগুলো খাচ্ছি। বাজার থেকে যে ফ্রুটস নিয়ে আসতেছি আমরা, আপেল বা যেগুলো এটা আর কি, এগুলো তো আপনি পারলে ভিনেগার দিয়ে পানিতে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে তারপর খাওয়ার চেষ্টা করবেন, কিছুটা হলেও আপনি এখান থেকে রক্ষা করতে পারবেন এগুলো আর কি। এগুলোর প্রত্যেকটার মধ্যে আমাদের জীবনে আসলে আমাদের রাষ্ট্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সব জায়গায় অনেস্টির এত কম বাড়া হয়ে গেছে, আমরা আমাদের মান রক্ষা করতে পারি না। আমরা যে ওষুধগুলো খাচ্ছি যেগুলো আর কি, বিভিন্ন যে ওষুধ যেগুলো খাচ্ছি এটা আর কি, আমি একটু মাইক্রোপ্লাস্টিক থেকে একটু ইয়ে গেছে আর কি। সেটা হলো যে বিদেশে যখন আমরা এগুলো যখন আমরা ওষুধগুলো যখন আমরা রপ্তানি যখন করি, তাদের ওখানে 85% পিউরিটি থাকতে হয়। কিন্তু আমাদের দেশে আপনি প্রত্যেকটা আপনি যে ওষুধগুলো যেগুলো খাবেন দেখবেন যেগুলো 50% পিউরিটি নাই। এই ওষুধগুলোও, এবং তার মধ্যে তো ভেজাল ওষুধ তো আছেই, এই ওষুধগুলোর মধ্যেও আপনার অনেক প্রবলেম। তো আমি সবাইকে আমি অত ডিপলি যাব না, আমি যেটা বলবো আপনারা এলাকা ভিত্তিক, আপনারা মহল্লা ভিত্তিক যেটা করতে পারবেন, যেখানে সেখানে ফেলে দিবেন না। আচ্ছা, আপনারা তো আল্লাহর মতে অনেকে সৌদি আরব গেছেন না? রাস্তাঘাটে আপনারা কোনো ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখছেন? একটা টিস্যু কি আপনি এইরকম মুখটুক মুছে আপনি কি টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দেন না কেন? ওইসব দেশে আপনার ফেলে দিলে আপনাকে দেখলে আপনার খবর আছে। আর রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি তো ইচ্ছে করে ফেলে দিতে পারবেন না, পকেটের মধ্যে রাখতে হচ্ছে, বা হয়তো অনেকে রুমাল ইউজ করতেছে। আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে তো এই আইনটা নাই, আইনের প্রয়োগটা নাই। আমাদের তো পারিবারিক মূল্যবোধটাই আমাদের ওইরকম নাই। স্বাধীনতার 53 বছর, আর যদি আমরা ব্রিটিশ আমল থেকে ধরি, এখন পর্যন্ত তো আমরা তো থুতুটাই তো আমরা নিক্ষেপ করা শিখি নাই। যেখানে সেখানে মন চাচ্ছে আমি থুতু ফেলাচ্ছি। তা আমরা কোথায়, আমাদের কোন জায়গাতে আমরা কীভাবে আমাদের এগুলি কী হবে একমাত্র আল্লাহ জানেন এগুলো আর কি। মন চাচ্ছে আমি এখানে সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিচ্ছি, মন চাচ্ছে আমি কলাটা খেয়ে কলার খোসাটা ওখানে ফেলে দিচ্ছি। এই তো আমাদের তো এই চেঞ্জগুলোই নাই, যে আমি যে কলার খোসা এখানে ফেলবো না, কোথায় একটা ডাস্টবিন আছে সেখানে গিয়ে ফেলবো, আমাদের এই চেঞ্জটাই তো আমাদের এখন আসে নাই। আমার এক ঢাকা ইউনিভার্সিটির স্যার বলতো যে আমরা তো এখন পর্যন্ত থুতুটাও যে বাইরে ফেলা যাবে না। আপনি চট্টগ্রাম শহর তো আমরা সহকর্মী লেখছে যে আপনি অন্যভাবে নেবেন না, যে এ সিটি অফ কি ইউরিনেট, মানে একটা মূত্রালয়ের একটা সিটির মতো অবস্থা, যেখানে সেখানে কর্মজীবী মানুষ যেখানে সেখানে, তাদের জন্য নাই তো ভাই, পাবলিক টয়লেট নাই, তারা কি করবে? সেখানে গিয়েও টাকা পয়সা দিতে হচ্ছে, সেখানেও অবস্থা নাই। যে যেখানেই পারতেছে সেইভাবে সেখানে সে কী করতেছে, তার একটা মানে রাতের বেলা হয়তো পায়খানা করতেছে বা এরকম দিনের বেলা। তো আমরা এই চেঞ্জগুলো আমাদের কখন আসবে? আমাদের সিটিতে এত শহর, এত লোকজন, আমরা তো সেভাবে তাদেরকে তো ইয়ে করতে পারতেছি না, তাদের জন্য যে একটা পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে পারতেছি না। আমি তো জনগণকে আমি কখনোই ইয়ে করি না, জনগণ এই জন্য না, এই জন্যই আমাদের রাষ্ট্রীয় যে ব্যাপার স্যাপার যেগুলো আছে তাদের পলিসি এবং পলিসির যে প্রয়োগ, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তবে যেহেতু এখানে হুজুর আছেন, এখানে আপনাদের একটা অনেক বড় জায়গা পর্যন্ত আপনাদের তো ডাইরেক্ট এখানে একটা ইনফ্লুয়েন্স আছে, প্লাস আপনাদের বিভিন্ন আপনাদের লোকজন আছে বিশ্বে, আমি জানি হয়তো অন্যান্য দেশেও আছে, বাংলাদেশে তো আছেই। তাদের মাধ্যমে যদি আপনারা ছড়াই দিতে পারেন যে আপনি আপনার পর্যায় থেকে এটাকে কিভাবে আপনি কমাতে পারেন, আপনি কি ভূমিকা রাখতে পারেন, যদি আপনারা সেটুকুও করেন, তাও তো পরিবেশের জন্য কিছুটা হলে উপকার হবে আর কি। সেটুকু তো আমরা করতেই পারি। যার পার্সোনাল লেভেল থেকে যদি আমরা এইটুকু করি, তাহলেও তো একটা পরিবেশের জন্য এটা একটা আমার মনে হয় পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আমি জানি না আমি কতটুকু কী বলতে পারলাম, যেহেতু একটা প্রেজেন্টেশন দিলে অনেক কিছু গোছায় বলা যায়, বলার সময় তো অনেক কিছু ইয়ে হয় না আর কি। আর আমাদের স্যার এত সুন্দর করে সব কিছু বলছে, আমার মনে হয় আর এগুলো বলার কিছু নাই। তো যদি এইটুকু দ্বারা আপনাদের ন্যূনতম যদি উপকার হয়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা পারলে একটা চটের ব্যাগ আপনারা ইয়ে করবেন। এটা আপনার চটের ব্যাগগুলো আপনার অনেক কম দামে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা হলে যে ব্যাগগুলো, এগুলো আপনার অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। যতখানি পারেন আপনারা বাসা বাড়িতে পলিথিন কম নিয়ে আসেন।
যতখানি পারেন এগুলো আপনারা নিজেরা এক জায়গায় করে পাড়া মহল্লা কোনো একটা সয়েলে গর্ত করে, যেখানে একটা অ্যাবান্ডান্ট জায়গা আছে, যেটা পতিত জায়গা, সেখানে আপনারা গর্ত করে এটা আপনারা পুঁতে রাখার ব্যবস্থা করেন। আপনাদের তরফ থেকে আপনারা এইটুকু করেন, সেটুকুই আমার মনে হয় অনেক এনাফ হবে এটা আর কি। আর সবার মাধ্যমে এই কথাগুলো ছড়ায় দেন, যাতে আপনারা উপকৃত হওয়া মানে আসলে একটা জায়গা উপকৃত হওয়া মানে আলটিমেটলি কিন্তু আমাদের দেশটাই উপকৃত হওয়া, কিন্তু আমরা আমাদের মতো করে চেষ্টা করি এটা আর কি। তো এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের অতিথিবৃন্দের যে বক্তব্য সেটা আপনারা অবশ্যই একটু ধারণ করবেন, এটা আমাদের বিনীত অনুরোধ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি মহোদয় আপনাদের কাছে যে বার্তা দেবেন একটু শোনার চেষ্টা করবেন, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। এখন আমরা শুনব দুই দিক থেকে এবং পালন করব, এই বিশ্বাসটুকু রেখে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় নায়েব শাহজাদানসীন আলহাজ শাহজাদা সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি ওনার বক্তব্য উপস্থান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাদের সকল কাছে যে আপনারা প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে করণীয় আজকের আমাদের যে আয়োজন, এই আয়োজনে আপনারা এসে আমাদের উদ্যোগটাকে আপনারা সমর্থন জানিয়েছেন। আপনাদের সবাইকে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের স্যাররা যারা তাদের গবেষণা, তাদের অভিজ্ঞতা এবং তাদের যে পড়ালেখা সব কিছু থেকে তারা যে সারটা, যে নির্যাসটা আমাদেরকে দিতে চেষ্টা করেছেন, আমরা যেটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, আপনাদের বিশ্বাসের জায়গা, আপনাদের সম্মানের জায়গা থেকে এই মেসেজটা দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস এটার প্রভাব অবশ্যই আমাদের সকলের জীবনে পড়বে, সমাজে পড়বে। আমরা চেষ্টা করব, বিশেষ করে আমরা যারা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমরা জানি যে কোনো জায়গায় আমাদের যে সরকার বা দেশের শাসনভার এটা দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে এমন একজন প্রধান উপদেষ্টা যিনি পুরো বিশ্বে জনপ্রিয়। ওনার একটা ৩-০ পৃথিবীর স্বপ্ন নিয়ে পুরো পৃথিবীতে উনি এই ৩-০ একটা ভবিষ্যৎ রূপকল্প, একটা স্বপ্ন সবাইকে উনি দিতে চাচ্ছেন, পুরো বিশ্বকে দিতে যাচ্ছেন। এবং উনি বলতে যাচ্ছেন, আমরা বাংলাদেশিরা মনে করি শুধু বাংলাদেশ আমার না, পুরো পৃথিবীটা আমার, পুরো পৃথিবীর মানুষ আমাদের মানুষ। ফলে পুরো পৃথিবীটাকে আমরা শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং এই যে ৩-০ যে ধারণা, এটা নিয়ে উনি পুরো বিশ্বকে আমাদের পৃথিবী এখন যে ধ্বংসের দিকে যেভাবে আগাচ্ছে আস্তে আস্তে, এটার থেকে ফেরানোর জন্য আমাদের পরিবেশ, আমাদের অর্থনীতি, আমাদের মানব সমাজ এটা যাতে দীর্ঘদিন টিকে যেতে পারে এই পৃথিবীতে, তার জন্য উনি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন। তো ওনার এই রূপকল্প, যে রূপ পৃথিবীটা উনি দেখতে যাচ্ছেন, এটা পুরো পৃথিবীর জন্য যদি ওনার বক্তব্য হয়, কিন্তু বাংলাদেশের কিন্তু এখন কাজ করার দায়িত্ব ওনার হাতে। আমি মনে করি আমাদের স্যাররা যেই দুশ্চিন্তাগুলো নিয়ে, যে চিন্তাগুলো, যে কনসার্নগুলো আমাদের সামনে তুলে ধরলেন, এই কনসার্নগুলো বর্তমান সময়ে বাংলাদেশ, আমরা একটা দরিদ্র দেশ, অনেক পশ্চাৎপদ একটা দেশ, কিন্তু আমাদের সরকার প্রধান যেই বিষয়গুলো আজকে এখানে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলোর উপরে তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আন্তরিকতা আছে। ফলে বাংলাদেশে আমরা আশা করি আমাদের এই যে পরিবেশ এবং যে উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তন, ওজোন স্তরের ক্ষয়, সব কিছু সব মিলে আমাদের যে প্লাস্টিক দূষণ, মাইক্রোপ্লাস্টিক, যত রকমের দূষণ যাই কিছু হচ্ছে, সব কিছুকে কেন্দ্র করে আমরা আশা করি আগামী অল্প যে সময়ের জন্য উনি থাকবেন, ওই সময়ের মধ্যে বাংলাদেশ পৃথিবীকে একটা
দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হিসেবে দেখাবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। ইতিমধ্যেই সরকারের কার্যক্রমে তারা নিজেদের জীবন, তাদের যে অফিসিয়াল যে ব্যবহার, তাতে তারা সেগুলো নমুনা রাখতে শুরু করেছেন। আমরা আপনারাও যারা বিভিন্ন পর্যায়ে আছি, পরিবারের প্রধান হিসেবে, মসজিদের প্রধান হিসেবে, ব্যবসার যে কমিউনিটি সেখানকার সেক্রেটারি, বাজার কমিটির সভাপতি সেক্রেটারি হিসেবে, অথবা এই কমিউনিটির আঞ্জুমানের বিভিন্ন জায়গায় সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল হিসেবে আমরা যারা যেখানে আছি, আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এই ধরনের বিষয়ে আরও একটু জানতে চেষ্টা করি। এখন কিন্তু জানতে চেষ্টা করলে জানার জন্য রিসোর্সের কোনো কি নেই, অভাব নেই। আপনি অনেক কিছুই জানতে পারবেন, করতে পারবেন। আজকে কিন্তু আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল সরোয়ার স্যার আপনাদের সবার হাতে একটা লিটারেচার তুলে দিয়েছেন, যেটা সহজ সরল ভাষায় আমাদের আপনাদের উপযোগী করে লেখা। এখানে খুব বেশি উনি জটিল করতে চেষ্টা করেননি। তো এবং এই ধরনের উদ্যোগগুলো আমাদের এখান থেকে অব্যাহত থাকবে। আপনারা জানেন আমাদের এখানে আমাদের পীর সাহেব হযরত মাওলানা শাহ আসিফ সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী, উনি শূন্য বেকারত্বের যে ধারণা বা শূন্য দারিদ্র্যের যে ধারণা, এগুলোকে সমর্থন করে এই ধরনের অনেকগুলো কর্মসূচি দরবার থেকে বর্তমানে ওনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার মধ্যে সফট স্কিল ডেভেলপমেন্ট যেটা বলা হয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যাতে সবার কাছে একাধিক প্রশিক্ষণ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে, বা যে ধরনের প্রশিক্ষণগুলো থাকলে আমি একটা কিছু উদ্যোগ নিয়ে আমার একটা ব্যবসা করতে পারবো, আমার একটা চাকরিতে আমি সফল হতে পারবো, এই ধরনের অনেকগুলো সফট স্কিল প্রশিক্ষণ দেওয়ার জন্য উত্তরাঞ্চলের, উত্তর চট্টগ্রামের পলিটেকনিক গৌসুল আজম মাইজ ভান্ডারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, এবং এখান থেকে আরপিএলের মাধ্যমে যারা আমরা কাজ জানি তাদেরকে সনাদায়নের মাধ্যমে, শর্ট কোর্সের মাধ্যমে, এবং আমাদের যে সরকার অনুমোদিত অ্যাসেট প্রকল্প, এটার মাধ্যমে প্রণোদনা, যারা এই সমস্ত প্রশিক্ষণগুলো নিচ্ছেন তাদেরকে প্রশিক্ষণের জন্য প্রণোদনা সরকারের থেকে নিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের বর্তমান পীর সাহেব কেলা, আমাদের এই কমিউনিটির যারা আছেন তাদের সবাইকে যাতে আমরা একাধিক কাজের দক্ষতা অর্জন করি, সনদায়িত হই, এবং দেশে বিদেশে গিয়ে আমরা সফল হতে পারি। আমরা যাতে চাকরির জন্য বসে না থাকি, আমরা যাতে নিজেদের একটা ব্যবসা নিজেরা দাঁড়া করাতে পারি, তার জন্য উনি সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি উনি সাহেমদা দিয়ে স্বনির্ভরতা উদ্যোগের মাধ্যমে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা পাইলট প্রকল্প হিসেবে কাজ করছেন, যেখানে উনি যারা যেই পেশায় আছেন সে পেশার প্রয়োজনীয় সেলাই মেশিন থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, সিএনজি, আপনার সিএনজি ট্যাক্সি, এগুলো যারা যেটা চালান বা যেটা দিয়ে যার ইনকামের কাজগুলো হয়, এবং যেই কাজের যার স্কিল আছে তাদেরকে সেই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া, হয়তো যে ইনস্ট্রুমেন্টটা থাকার কারণে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, এই ধরনের একটা উদ্যোগ। এবং এই সফল ব্যক্তিগুলো যারা এই ইনস্ট্রুমেন্টগুলো যাদেরকে দেওয়া হচ্ছে, সিএনজি দেওয়া হচ্ছে, ল্যাপটপ দেওয়া হচ্ছে, সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে আমাদের যে একটা ব্রিজিং সম্পর্ক, সাহেমদাদি স্বনির্ভরতা, যা আপনি সফল হয়ে আপনিও একজনকে সিএনজি দিতে হবে, আপনি সফল হয়ে আপনি একজনকে সেলাই মেশিন দিতে হবে, আপনি সফল হয়ে ফ্রিল্যান্সিংয়ে আরেকজনকে ল্যাপটপ দিতে হবে। এই যে একটা ব্রিজিং, আমরা আপাতত কিন্তু যেটা দেখতে পাচ্ছি এই পাইলট প্রকল্পটা, গবেষণাটা আমরা অনেকটাই সফলতার আমরা দেখতেছি। আশা করি এটা আমাদের দারিদ্র বিমোচনও একটা মডেল হবে। এবং সম্মান বৃদ্ধিতে কখনো যখন কেউ কারো থেকে কোনো কিছু নেয়, তখন কিন্তু অনেক সময় সাহায্য নিলে বা দান নিলে তার মনে হয় যে আমি বোধহয় কী হলাম, ছোট হলাম। এখন কিন্তু সাহেমদা দিয়ে স্বনির্ভরতা থেকে আমরা নির্বাচিত যে কমিউনিটির মধ্যে আমরা এটা যাতে একটা নিয়ন্ত্রণ থাকে, যারা সুপারিশ করতেছেন এবং যাদেরকে দেওয়া হচ্ছে তারা যেহেতু একই কমিউনিটির লোক, এই জায়গায় গিয়ে তাদের তদারকির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা জিনিসটা নিয়েও সম্মান বোধ করছেন যে আমি আজকে একটা সিএনজি এখান থেকে পেলাম, কিন্তু আমি আসলে সিএনজিটা একজনকে দেওয়ার জন্য নিলাম, আমি ইনকাম করে আমি সফল হয়ে আমি আরও একজনকে সিএনজি দেব। এই জায়গায় গিয়ে তারও আত্মসম্মান বোধ বাড়ে এবং নিজের উপর একটা আস্থা, সম্মান বাড়ে। তো আশা করি
আমাদের বিভিন্ন কমিউনিটি থেকে বিভিন্ন পর্যায়ে যারা নেতৃত্ব দেন সমাজে, দেশে, রাষ্ট্রে, সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা দারিদ্রতা দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য এবং পরিবেশ দূষণ দূর করার জন্য আমরা যদি যার যার জায়গা থেকে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারীর মতো সবাই যদি যার যার অবস্থান থেকে একটা যুগোপযোগী দিক নির্দেশনা দেন, তাহলে আমাদের সমাজে একটা আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা ইনশাল্লাহ অবশ্যই পাব। আজকের এই আয়োজন যারা এসেছেন, বক্তব্য রেখেছেন এবং যারা আপনারা শুনেছেন, আমাদের সবার উপস্থিতি, আমাদের যে আসা যাওয়া এবং আমাদের যে আগ্রহ, যে নিয়ত, আল্লাহ এটিকে কবুল করুক এবং আমাদের সবাইকে সফলতা দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিনকে অনুরোধ জানাবো সংক্ষিপ্ত মিলাদ এবং মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মাইজ ভান্ডার খোদার দরবার, খোদার বান্দাই বুঝে না, গৌসিয়তের সিংহাসনে ইমদাদুল হক মাওলানা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का. सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम या. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. मा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन. मरहबा या मरहबा रहमतन लिल. जलो अगर हो अंबिया के मुक्तदा, जलो अगर हो औलिया के पेशवा. मरहबा या मरहबा रहमतन लिल. गौसुल आज़म मिज़ भंडारी. मरहबा या मरहबा गौसुल आज़म. आपके दर पर जो आया उसको दौलत मिल गई, मेरी सरवत मेरी दौलत गौसे आज़म आप है. मरहबा या मरहबा गौसुल आज़म. फस्तवल्लद होगी खैरिल अनाम, वास्ते दावीम करना है क़याम या नबी. सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलवातुल्लाह. नबी ना होए दुनियाয়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর বেশুমার. ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ. सलाम सरकार गौसुल आज़म मिज़ भंडारी. गौसुल सलाम अलैका या मुर्शिद, सलाम अलैका या मौला, सलाम अलैका सलवातुल्लाह.
दारते हाजिर भिखारी तुमी हो पापीर कंडारी तुमी हो मुक्तिर दिशारी ऐशा है गौसे भंडारी या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम या मौला सलाम अलैका सलवातुल्लाह गौसिया तेर नूरे रखनी कुतुबिया तेर परशमनी भंडारेर नूरे रखनी इमदादुल हक नूरेर निशानी या गौसो सलाम अलैका या मुर्शिद सलाम अलैका या मौला सलाम अलैका सलवातुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम बेजियार मेरे दो सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम आफ़ की दरगाह में अदना गुलाम कम से भी कमतर गुलामों का गुलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सद मरहबा सल्ले अला गौसे खुदा पैदा हुए जाने जहाँ वाक़बिलाए फैज़ नज़र से जिनकी होती है रवा हाजत खल्क अब आलमे दुनिया में वो हाजत रवा पैदा हुए सद मरहबा उसे खुदा पैदा हुए जाने जहाँ वाक़बिलाए अल्लाहुम्मा आमीन। फजल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयद कौनैन शाह अंबिया के वास्ते या इलाहुल आलमीन ये अर्ज़ कर मेरे कबूल इस्ताजिब हाज़ाद मुस्तफ़ा के वास्ते या इलाही सब उठाले दर्द अंद हो काबूज गौसुल आज़म इस भंडारी रहनुमा के वास्ते गौसुल आज़म बिल वरासत बाबा गुलाम रहमान मिसबंडी के आलम के वास्ते कुतुब इरशाद हज़रत मौलाना शाज़वी सैयद आमीनुल हक वासिल के वास्ते वसी गौसुल आज़म खादिमुल फुक़रा शाज़वी सैयद दिलावर हुसैन मिसबंडी के आलम के वास्ते शहनशाह सैयद जियाउल हक मिसबंडी के आलम के वास्ते मुर्शिद बरहक औलाद रसूल औलाद गौसुल आज़म सज्जदा नशीन दरबार गौसुल आज़म अबुल मुनीर अबुल मुकर्रम अल बरकत अल हज़रत हज़रत मौलाना शाज़वी सैयद इमदादुल हक मिसबंडी के आलम के वास्ते नए सज्जदा नशीन दरबार गौसुल आज़म औलाद रसूल औलाद गौसुल आज़म मुंतज़िम दरबार अल हज़रत मौलाना शाज़वी सैयद अहमद हुसैन मोहम्मद इरफानुल हक मिसबंडी के आलम के वास्ते मौलिक करीम परदिगार आलम अंजुमन मुत्तबीना गौसे मिसबंडी शाहिमदादिया दारुल इरफान रिसार्च इंस्टीट्यूट বিশেষ করে মৌলানা করিম তাকদিসের পক্ষ থেকে আয়োজিত আজকের এই আয়োজন প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধে করণীয় বিষয়ক ক্যাম্পেইনের সূচনা লগ্নে কোরআন কারীমের তেলাওয়াত নাত রাসূল শানে গৌসুল আজম সহ যাবতীয় আলোচনা এবং মুর্শিদ কেবলার পক্ষ থেকে যে দিক নির্দেশনা হয়েছে মৌলানা করিম আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নিন। মুর্শিদ করিমের সদকায় আমাদের আজকের এই আয়োজনের মধ্যে আপনি বরকত নসিব করে দিন। বিশ্বের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি আমার মুর্শিদ কেবলার আঙ্গিকে নায়েব মুর্শিদ কেবলার নির্দেশনা মোতাবেক আমরা যাতে আমাদের পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি সেই তৌফিক নসিব করে দিন। ইয়া মুর্শিদ আমরা যাতে আপনার নির্দেশনা মোতাবেক আপনার নায়েবের নির্দেশনা মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক নসিব করে দিন। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন যারা উপস্থিত হয়ে বিভিন্ন আপনার জায়গা থেকে নিজেদের সময় দিয়েছেন আমার মুর্শিদ করিমের সদকায় ইয়া মুর্শিদ আপনি সকলের এই খিদমতকে কবুল করে নিন। আমরা যাতে ইহ এবং পরকালে আপনার খিদমতের মধ্যে থেকে আপনার সন্তুষ্টি অর্জন করে আমাদের উভয় জগৎ মঙ্গলময় করতে পারি সেই তৌফিক নসিব করে দিন। বিশেষ করে আমাদের স্যাররা উপস্থিত হয়েছেন ওনাদের এই সহযোগিতা মাইজবান্ডারের সাথে বিশেষ করে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সাথে গবেষকদের যে আপনার সহযোগিতা এই সহযোগিতার মাধ্যমে আমরা যাতে আমাদের মুর্শিদ কেবলার সন্তুষ্টি অর্জন করতে পারি তৌফিক নসিব করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।